নমস্কার শ্রোতা বন্ধুরা, দি বং স্টোরি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন দি বং স্টোরি ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেল এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না, যাতে নতুন গল্পের আপডেট সবার প্রথমে পৌঁছে যায় আপনার মোবাইলে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। আমাদের আজকের ব্যোমকেশ বক্সীর বিশেষ প্রতিবেদন রক্তের দাগ। গল্পটি রচনা করেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আমরা গল্পটা সংগ্রহ করেছি ব্যোমকেশ অমনিবাস থেকে। গল্পের বিভিন্ন চরিত্রগুলির মধ্যে সত্যবতীর ভূমিকায় রঞ্জনা মৃধা, উষাপতিবাবুর ভূমিকায় ধীমান চক্রবর্তী, সুচিত্রা দেবীর ভূমিকায় মালবী সান্যাল, ভবানীবাবুর ভূমিকায় ভাস্কর সান্যাল, চুমকির ভূমিকায় প্রণতি মৃধা, নন্দর ভূমিকায় দীপু মণ্ডল। টিম স্টোরি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ এই পর্বে আমাদের পাশে থাকবার জন্য। গল্পের পাঠক, গল্পের সূত্রধর, ব্যোমকেশ, অজিত এবং বাকি পুরুষ চরিত্রের ভূমিকায় আমি সুমন মিত্র। শুরু করা যাক আমাদের আজকের বিশেষ প্রতিবেদন রক্তের দাগ। স্বাধীনতা প্রাপ্তির পর প্রথম বসন্ত ঋতু এসেছে। দক্ষিণ দিক থেকে ঝিরিঝিরি বাতাস দিতে আরম্ভ করেছে। কলকাতা শহরের এখানে ওখানে যে দুই চারটি শহুরে গাছ আছে, তাদের অঙ্গেও আরক্তিম নবকিশলয়ে রোমাঞ্চ ফুটেছে। শুনেছি এই সময় মনুষ্য দেহের গ্রন্থগুলিতে নতুন করে রসসঞ্চার হয়। ব্যোমকেশ তক্তপোষের ওপর কাত হয়ে শুয়ে কবিতার বই পড়ছিল। আমি ভাবছিলাম, ওরে কবি, সন্ধ্যা তো হয়ে এলো। আজকাল বসন্তকালের সমাগম হলেও মনটা কেমন উদাস হয়ে থাকে। বয়স বাড়ছে, হয়তো শিকারও নেই। সন্ধ্যার মুখে সত্যবতী আমাদের বসবার ঘরে প্রবেশ করল। দেখলাম সে চুল বেঁধেছে, খোপায় বেলফুলের মালা জড়িয়েছে, পরনে বাসন্তী রঙের হালকা একটা শাড়ি। অনেকদিন তাকে সাজগোজ করতে দেখিনি। সে তক্তপোষের পাশে বসে হাসি হাসি মুখে ব্যোমকেশকে বলল, এই রাত দিন বই মুখে করে পড়ে আছো, চলো না কোথাও বেরিয়ে আসি গিয়ে। ব্যোমকেশ সাড়া দিল না। আমি প্রশ্ন করলাম, কোথায় বেড়াতে যাবে? গড়ের মাঠে? সত্যবতী বলল, না না, কলকাতার বাইরে, এই ধরো কাশ্মীর কিংবা। ব্যোমকেশ বই মুড়ে আস্তে আস্তে উঠে বসল। থিয়েটারি ভঙ্গিতে ডান হাত প্রসারিত করে বিশুদ্ধ মন্দাক্রান্ত ছন্দে আবৃত্তি করল, ইচ্ছা সম্মুখ ভ্রমণ গমনে কিন্তু পাথেয় নাস্তি, পায়ে শিকলি মন উড়ু উড়ু, একই দৈবের শাস্তি। সবিষয়ে প্রশ্ন করলাম, আরে এটা কোত্থেকে পেলে? বলবো কেন? ব্যোমকেশ আবার কাত হয়ে বই খুলল। হাতে কাজ না থাকলে লোকে জ্যাঠার গঙ্গাযাত্রা করে। ব্যোমকেশ বাংলা সাহিত্যের পুরনো কবিদের নিয়ে পড়েছে। ভারতচন্দ্র থেকে আরম্ভ করে সমস্ত কবিকে একে একে শেষ করছে। ভয় দেখিয়েছিল অতি আধুনিক কবিদেরও সে ছাড়বে না। আমি সন্ত্রস্ত হয়ে উঠেছি, কোন দিন হয়তো নিজেই কবিতা লিখতে শুরু করে দেবে। আজকাল ছন্দ ও মিলের বালাই ঘুচে যাওয়ায় কবিতা লেখার আর কোনো অন্তরায় নেই। কিন্তু সত্যান্বেষী ব্যোমকেশ যদি কবিতা লেখে, তাহলে তা কিরূপ মারাত্মক বস্তু দাঁড়াবে ভাবতেও শরীর কণ্টকিত হয়। সেই যে খোকাকে একখানা আবল তাবল কিনে দিয়েছিলাম, ব্যোমকেশের কাব্যিক প্রেরণার মূল সেইখানেই। তারপর বইয়ের দোকানের অংশীদার হয়ে গোদের ওপর বিষ মোড়া হয়েছে। সত্যবতী ব্যোমকেশের পায়ের বৃদ্ধাঙ্গুলে একটি মোচড় দিয়ে বলল, ওঠো না।
আবার শুলে কেন? ব্যোমকেশ ধর্মর করে উঠে বসে বলল, কাশ্মীর যেতে কত খরচ জানো? কত? অন্তত 1,000 টাকা। অত টাকা কোথায় পাবো? সত্যবতী রাগ করে উঠে দাঁড়ালো, বলল, জানি না আমি ওসব। যাবে কিনা বলো। বললাম তো অত টাকা নেই। এই সময় বাইরের দ্বারে টোকা পড়ল। বেশ একটি উপভোগ্য দাম্পত্য কলহের সূত্রপাত হয়েছিল, বাধা পড়ে গেল। সত্যবতী ব্যোমকেশকে কোপ কটাককে আতপোড়া করে দিয়ে ভেতর দিকে চলে গেল। ঘরের আলো জেলে দ্বার খুললাম। যে লোকটি দ্বারের বাইরে দাঁড়িয়ে আছে তাকে দেখে সহসা কিশোর বয়স্ক মনে হয়। বেশি লম্বা নয়, ছিপছিপে পাতলা গড়ন, গৌরবর্ণ সুশ্রী মুখে অল্প গোঁফের রেখা, বেশবাস পরিপাটি। পায়ে হরিণের চামড়ার জুতো থেকে শুরু করে গায়ের স্বচ্ছ মলমলের পাঞ্জাবি সমস্তই অনবদ্য। বললাম, কাকে চান? সত্যান্বেষী ব্যোমকেশ বাবুকে। আসুন বলে দ্বার থেকে সরে দাঁড়ালাম। লোকটি ঘরে প্রবেশ করে উজ্জ্বল বৈদ্যুতিক আলোর সম্মুখে দাঁড়াতে তার চেহারাখানা ভালো করে দেখলাম। যতটা কিশোর মনে করেছিলাম ততটা নয়, বর্ণচোরা আম। চোখের দৃষ্টিতে দুনিয়াদারির ছাপ পড়েছে। চোখের কোলে সূক্ষ্ম কালির আঁচড়, মুখের ব্যাজ্য সুকুমার্যর অন্তরালে হাড়ে পাক ধরেছে। তবু বয়স বোধ করি 25-এর বেশি নয়। ব্যোমকেশ তক্তপোষের পাশে বসে আগন্তুককে নিরীক্ষণ করছিল। উঠে এসে এবার চেয়ারে বসল। সামনের চেয়ারের দিকে ইঙ্গিত করে বলল, বসুন। তা কি দরকার আমার সঙ্গে? লোকটি তৎক্ষণাৎ উত্তর দিল না। চেয়ারে বসে কিছুক্ষণ অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করল। শেষে বলল, আপনাকে দিয়ে আমার কাজ চলবে। ব্যোমকেশ ভ্রু কুণ্ঠিত করল। হ্যাঁ, তাই নাকি? তা কাজটা কি? যুবক পাশের পকেট থেকে একতারা নোট বের করল। ব্যোমকেশের সম্মুখে অবহেলা ভরে সেগুলো ফেলে দিয়ে বলল, আমার যদি হঠাৎ মৃত্যু হয়, আপনি আমার মৃত্যুর কারণ অনুসন্ধান করবেন, এই কাজ। পরে আপনার পারিশ্রমিক দেওয়া সম্ভব হবে না, তাই আগাম দিয়ে যাচ্ছি 1,000 টাকা। গুনে নিন। ব্যোমকেশ কিছুক্ষণ কুঞ্চিত চোখে যুবকের পানে চেয়ে রইল। তারপর নোটের তারা গুনে দেখল 100 টাকা 10টা নোট। নোটগুলিকে টেবিলের পাশে রেখে ব্যোমকেশ অলসভাবে একবার আমার পানে চোখ তুলল। তার চোখের মধ্যে একটু হাসির ঝিলিক খেলে গেল। তারপর সে যুবকের মুখের উপর গম্ভীর দৃষ্টি স্থাপন করে বলল, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার কাজ নেব কিনা তা নির্ভর করবে আপনার উত্তরের উপর। যুবক সোনার সিগারেট কেস খুলে ব্যোমকেশের সামনে ধরল। ব্যোমকেশ মাথা নেড়ে প্রত্যাখ্যান করল। যুবক তখন নিজে একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, বেশ তো, প্রশ্ন করুন, কিন্তু সব প্রশ্নের উত্তর নাও দিতে পারি। ব্যোমকেশ একটু নীরব রইল। তারপর অলস কণ্ঠে প্রশ্ন করল, আপনার নামটা কি? যুবকের মুখে চকিতে হাসি খেলে গেল। হাসিটি বেশ চিত্তাকর্ষক। সে বলল, ওই দেখুন, নামটা এখনো বলা হয়নি। আমার নাম সত্যকাম দাস। সত্যকাম? হ্যাঁ, আপনি যেমন সত্যান্বেষী, আমি তেমনি সত্যকাম। এ নাম আগে শুনিনি। সত্যকাম ছদ্মনাম নয় তো? না না না, আসল নাম। তা আপনি থাকেন কোথায়? ঠিকানা? কলকাতায় থাকি, 33/34 আমহা স্ট্রিট। কি কাজ করেন? কাজ বিশেষ কিছু করি না। দাস চৌধুরী কোম্পানির সুচিত্রা এম্পোরিয়ামের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। ধর্মতলা স্ট্রিটের বড় মণিহারি দোকান। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি সুচিত্রা এম্পোরিয়ামের অংশীদার। অংশীদার? অন্য অংশীদারকে? সত্যকাম এবার দম নিয়ে বলল, আমার বাবা উষাপতি দাস। ব্যোমকেশ সপ্রশ্ন চোখে চেয়ে রইল।
সত্যকাম তখন ক্ষণিকের জন্য ইতস্তত করে অনিচ্ছা ভরে বলল, মানে আমার মাথামহ সুচিত্রা এম্পোরিয়ামের পত্তন করেছিলেন। পরে আমার বাবা তার পার্টনার হন। এখন দাদামশাই মারা গেছেন, তার অংশ আমাকে দিয়ে গেছেন। আমার মা দাদামশাইয়ের একমাত্র সন্তান, আমিও মায়ের একমাত্র সন্তান। বুঝেছি। ব্যোমকেশ কিছুক্ষণ যেন অন্যমনস্ক হয়ে রইল। তারপর নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি মদ খান? কিছুমাত্র অপ্রস্তুত না হয়ে সত্যকাম বলল, হ্যাঁ খাই। গন্ধ পেলেন বুঝি? আপনার বয়স কত? এই 21 চলছে। জন্ম তারিখ জানতে চান? 7ই জুলাই 1927। সত্যকাম ব্যঙ্গবঙ্কিম হাসল। তা কতদিন মদ খাচ্ছেন? 14 বছর বয়সে মদ ধরেছি। সত্যকাম নিঃশেষিত সিগারেটটি ফেলে দিয়ে নতুন একটি সিগারেট ধরালো। সবসময় মদ খান? যখন ইচ্ছা হয় তখনই খাই। বলে সে পকেট থেকে 4 আউন্সের একটি ফ্লাস্ক বার করে আমাদেরকে দেখালো। ব্যোমকেশ কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে রইল। আমিও নির্বাকভাবে এই 21 বছরের ছোকরাকে দেখতে লাগলাম। যারা সর্বাংলজ্জাং পরিতজ্য ত্রিভুবন বিজয়ী হতে চায়, তারা বোধ করি খুব অল্প বয়স থেকেই সাধনা আরম্ভ করে। ব্যোমকেশ হঠাৎ মুখ তুলে আগের মতন নির্বিকার স্বরে বলল, তা আপনার আনুষঙ্গিক দোষও আছে? সত্যকাম মুচকি হাসল। দোষ কেন বলছেন ব্যোমকেশ বাবু? এমন সর্বজনীন কাজ কি দোষের হতে পারে? আমার গা রিড়ি করে উঠল। ব্যোমকেশ কিন্তু নির্বিকার মুখেই বলল, দার্শনিক আলোচনা থাক, ভদ্রঘরের মেয়েদের উপরেও নজর দিয়েছেন? তা দিয়েছি। সত্যকামের কণ্ঠস্বরে বেশ একটু তৃপ্তির আভাস পাওয়া গেল। কত মেয়ে সর্বনাশ করেছেন? তা তো হিসাব রাখিনি ব্যোমকেশ বাবু। বলে সত্যকাম নির্লজ্জভাবে হাসল। ব্যোমকেশ মুখের একটা অরুচিসূচক ভঙ্গি করল, তারপর বলল, আপনি বলছেন হঠাৎ আপনার মৃত্যু হতে পারে, কেউ আপনাকে খুন করবে, এই কি আপনার আশঙ্কা? হ্যাঁ। কে খুন করতে পারে? যে মেয়েদের অনিষ্ট করেছেন তাদেরই আত্মীয় স্বজন? কাউকে সন্দেহ হয়? সন্দেহ করি, কিন্তু কারো নাম করব না। প্রাণ বাঁচাবার চেষ্টাও কি করবেন না? সত্যকাম মুখের একটা বিমর্ষ ভঙ্গি করে উঠবার উপক্রম করল। বলল, চেষ্টা করে লাভ নেই ব্যোমকেশ বাবু। আচ্ছা, আজ উঠি। আর বোধহয় আপনার কোনো প্রশ্ন নেই। আসলে রাত্রিরে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এই অ্যাপয়েন্টমেন্ট যে ব্যবসা ঘটিত নয়, তা তার বাঁকা হাসি হতেই প্রমাণ হয়ে গেল। সে দ্বারের কাছে পৌঁছেছে। ব্যোমকেশ পিছন থেকে জিজ্ঞেস করল, তা আপনাকে যদি কেউ খুন করে আমি জানবো কি করে? সত্যকাম ফিরে দাঁড়িয়ে বলল, কেন, খবরের কাগজে পাবেন। তাছাড়া আপনি খোঁজ খবর নিতে পারবেন। বেশি দিন বোধহয় অপেক্ষা করতে হবে না। আচ্ছা, আসি। হ্যাঁ। সত্যকাম চলে গেলে পর আমি দরজা বন্ধ করে তক্তপোষে এসে বসলাম। সত্যবতী হাসি ভরা মুখে পুনঃপ্রবেশ করল। মনে হলো সে দরজার বাইরে আড়ালেই দাঁড়িয়েছিল। বলল, 1000 টাকার জন্য ভাবছিলে, পেলে তো 1000 টাকা। ব্যোমকেশ বিরস মুখে নোটগুলি সত্যবতীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, পিপিলিকা খায় চিনি, চিনি যোগায় চিন্তামণি। আর কি, এবার কাশ্মীর যাত্রার উদ্যোগ আয়োজন শুরু করে দাও। আমাকে বলল, কেমন দেখলে ছোকরাকে? বললাম, এত কম বয়সে এমন দোকান কাটা বেহায়া আগে দেখিনি। আমিও না, কিন্তু আশ্চর্য, নিজের প্রাণ বাঁচাতে চায় না, মরবার পর অনুসন্ধান করাতে চায়। পরদিন সকালবেলা সত্যবতী বলল, কাশ্মীর যে যাব, লেপ বিছানা কই? ব্যোমকেশ বলল, কেন?
গত বছর পাটনায় তো ছিল। সত্যবতী বলল, সে তো সব দাদার, আমাদের কি কিছু আছে? নেহাত কলকাতার শীত, তাই চলে যায়। কাশ্মীর যেতে হলে অন্তত 2টো বিলেতি কম্বল চাই, আর আমার জন্য একটা বিভার কোট। চলো অজিত, বেরোনো যাক। প্রশ্ন করলাম, তা কোথায় যাবে? সে বলল, কোথায় আর, চলো সুচিত্রা এম্পোরিয়ামেই চলো। রথ দেখা কলা বেচা দুই হবে। বললাম, সত্যবতীও চলুক না, নিজে পছন্দ করে কেনাকাটা করতে পারবে। ব্যোমকেশ সত্যবতীর পানে তাকালো। সত্যবতী করুণ স্বরে বলল, যেতে তো ইচ্ছে করছে, কিন্তু যাই কি করে? ওকার স্কুলের গাড়ি আসবে যে। ব্যোমকেশ বলল, ঠিক আছে ঠিক আছে, তোমার যাবার দরকার নেই। আমি তোমার জিনিস পছন্দ করে নিয়ে আসবো, দেখো তোমার পছন্দ হবেই হবে। সত্যবতী ব্যোমকেশের পানে সহাস্য কটাক্ষপাত করে ভেতরে চলে গেল। ব্যোমকেশের পছন্দের ওপর তার অটল বিশ্বাস আছে, সেটাই জানিয়ে গেল। সত্যবতীর শৌখিন জিনিসের কেনাকাটা অবশ্য চিরকাল আমিই করে থাকি, কিন্তু এখন বসন্তকাল পড়েছে, ফাল্গুন মাস চলছে। যাই হোক, দুজনে বেরিয়ে পড়লাম। সাড়ে 9টার সময় ধর্মতলা স্ট্রিটে পৌঁছিয়ে দেখলাম এম্পোরিয়ামের দ্বার খুলে গেছে। প্রকাণ্ড প্রকাণ্ড আস্ত কাঁচের জানলা হতে পর্দা সরে গেছে। ভিতরে প্রবেশ করলাম। বিশাল ঘর, মোজাইক মেঝের ওপর ইতস্তত নানা শৌখিন পণ্যের শোকেস। 2-4 জন গ্রাহক ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। কর্মচারীরা নিজ নিজ স্থানে দাঁড়িয়ে ক্রেতাদের মন জোগাচ্ছে। একটি প্রৌঢ় গোছের ভদ্রলোক ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পদাচরণ করে সর্বত্র নজর রাখছে। আমরা প্রবেশ করলে প্রৌঢ় ভদ্রলোক আমাদের কাছে এসে সসম্ভ্রমে অভ্যর্থনা করলেন। আস্তে আজ্ঞা হোক, কি চাই বলুন। ব্যোমকেশ ঘরের এদিক ওদিক তাকিয়ে কুণ্ঠিত স্বরে বলল, সামান্য জিনিস চাই, গোটা 2 বিলিতি কম্বল পাওয়া যাবে কি? নিশ্চয়ই, আসুন আমার সাথে। ভদ্রলোক আমাদের একদিকে নিয়ে গেল। আর কিছু? হ্যাঁ, মানে আর একটা মেয়েদের বিভার কোট পাবেন। এই যে লিফট, ওপরে কম্বল, বিভার কোট 2 পাবেন। ঘরের কোণে একটি ছোট লিফট ওঠানামা করছে। আমরা তার সামনে গিয়ে দাঁড়াতেই পিছন থেকে কে বলল, আমি এদের দেখছি। পরিচিত কণ্ঠস্বরে পেছন ফিরে দেখলাম সত্যকাম। সিল্কের স্যুট পরা ছিমছাম চেহারা। এতক্ষণে সে বোধহয় এই ঘরেই ছিল। বিজাতীয় পোশাকের জন্য লক্ষ্য করিনি। প্রৌঢ় ভদ্রলোকটি তাকে দেখিয়ে বললেন, ও আচ্ছা, তুমি এদের ওপরে নিয়ে যাও, এরা বিলিতি কম্বল আর বিভার কোট কিনবেন। বলে আমাদের দিকে একটু হেসে অন্যত্র চলে গেল। ব্যোমকেশ চকিতে একবার সত্যকামের দিকে, একবার প্রৌঢ় ভদ্রলোকের দিকে চেয়ে মৃদু কণ্ঠে বলল, ইনিই কি আপনার? সত্যকাম মুখ টিপে হাসল, বলল, পার্টনার, অর্থাৎ বাবা। সত্যকাম ঘাড় নেড়ে সায় দিল। এতক্ষণ প্রৌঢ় ভদ্রলোককে দেখেও লক্ষ্য করিনি, এখন ভালো করে দেখলাম। তিনি অদূরে দাঁড়িয়ে অন্য একজন গ্রাহকের সঙ্গে কথা বলছিলেন এবং মাঝে মাঝে অস্বচ্ছন্দভাবে আমাদের দিকে দৃষ্টি ফেরাচ্ছেন। শ্যামবর্ণ দীর্ঘাকৃতি চওড়া কাঠামোর মানুষ, চিবুকের হাড় দৃঢ়, বয়স আন্দাজ 45। রগের চুলে ঈষৎ পাক ধরেছে। দোকানদারির লৌকিক শিষ্টতা সত্ত্বেও মুখে একটা তপকৃশ রুক্ষতার ভাব। দোকানদারির অবকাশে ভদ্রলোকের মেজাজ বোধ হয় একটু কড়া। এই সময় লিফট নেমে আসলো। আমরা খাঁচার মধ্যে ঢুকে 2 তলায় উপস্থিত হলাম। সত্যকাম ব্যোমকেশের দিকে চটুল ভ্রুভঙ্গি করে বলে উঠল, তা সত্যি কিছু কিনবেন না সরেজমিন করতে বেরিয়েছেন? ব্যোমকেশ বলল, কিনতেই এসছি। ওপর তলাটি নিচের তলার মতো সাজানো নয়,
অনেকটা গুদামের মতো, তবু এখানেও গুটি কয়েক ক্রেতা ঘুরে বেড়াচ্ছে। সত্যকাম আমাদের যেদিকে নিয়ে গেল সেদিকটা গরম কাপড় চোপড়ের বিভাগ। সত্যকামের ইঙ্গিতে কর্মচারী অনেক রকম বিলিতি কম্বল বার করলো। এই সব ব্যাপারে ব্যোমকেশ চিটা ও চিনির প্রভেদ একেবারেই বোঝে না। আমি 2টি কম্বল বেছে নিলাম। দাম বিলক্ষণ চড়া, কিন্তু জিনিস ভালো। অতঃপর বিভার কোট, নানা রঙের নানা মাপের কোট, কিন্তু সবগুলি অগ্নিমূল্য। আমরা সেগুলি নিয়ে নাড়াচাড়া করছি দেখে সত্যকাম বলল, মাপের কথা ভাবছেন? বিভার কোট একটু ঢিলাঢালা হলেও ক্ষতি হয় না। যেটা পছন্দ হয় আপনি নিয়ে যান। যদি নেহাত বেমানান হয় বদলে দেব। একটি গাঢ় বেগুনি রঙের কোট আমার পছন্দ হলো, কিন্তু দামের টিকিট দেখে ইতস্তত করতে লাগলাম। সত্যকাম অবস্থা বুঝে বলল, দামের জন্য ভাববেন না, ওটা সাধারণ খদ্দেরদের জন্য। আপনাদের খরিদ দামে দিয়ে দেব, আসুন। আমাদের ক্যাশিয়ারের কাছে নিয়ে গেল সত্যকাম। বলল, শুনুন, এই জিনিসগুলো খরিদ দামে দেওয়া হচ্ছে, একটা ক্যাশ মেমো কেটে দিন। বলে বৃদ্ধ ক্যাশিয়ার ক্যাশ মেমো লিখতে বসলো। দেখলাম টিকিটের দামের চেয়ে প্রায় 50 টাকা কম হয়েছে। মন খুশি হয়ে উঠল। গত রাত্রে সত্যকাম সম্বন্ধে যে ধারণা জন্মেছিল তাও বেশ খানিকটা পরিবর্তন হলো। না, আর যাই হোক, ছোকরা একেবারে চুষুন্ডি চামার নয়। এই সময় ওপরতলায় একটি তরুণীর আবির্ভাব হলো। বড় বর্ণিনী যুবতী, সাজ পোশাকে লীলা লালিত্যের পরিচয় আছে। সত্যকাম একবার ঘাড় ফিরিয়ে তরুণীকে দেখল। তার মুখের চেহারা বদলিয়ে গেল। সে এক চোখ কুঞ্চিত করে আমাদেরকে বলল, কিছু মনে করবেন না, আপনাদের বোধহয় আর কিছু নেওয়ার নেই। আমি তাহলে নতুন গ্রাহক এসছে। আচ্ছা, নমস্কার। মধুগন্ধে আকৃষ্ট মৌমাছির মতো সত্যকাম সিধা যুবতীর দিকে উড়ে গেল। আমরা জিনিসপত্র প্যাক করে যখন নিচে নামবার উপক্রম করছি, দেখলাম সত্যকাম যুবতীকে সম্পূর্ণ মন্ত্রমুগ্ধ করে ফেলেছে। বাসায় ফিরে সত্যবতীকে আমাদের খরিদ দেখালাম। সত্যবতী খুবই আহ্লাদিত হলো এবং নির্বাচন নৈপুণ্যের সমস্ত প্রশংসা নির্বিচারে ব্যোমকেশকে অর্পণ করল। বসন্তকালের এমনই মহিমা। আমি যখন জিনিসগুলির মূল্য হ্রাসের কথা বললাম, তখন সত্যবতী বিগলিত হয়ে বলল, হ্যাঁ, সত্যি ভারী ভালো ছেলে তো সত্যকাম। ব্যোমকেশ ওপর দিকে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, ভারী ভালো ছেলে, সোনার চাঁদ ছেলে। যদি কেউ ওকে খুন না করে, দোকান শিগগিরই লাটে উঠবে। সন্ধ্যাবেলা ব্যোমকেশ আমাকে নিয়ে বেড়াতে বেরোলো। এবার গতি আর্মহার্স্ট স্ট্রিটের দিকে। 33/34 নম্বর বাড়ির সামনে পৌঁছালাম যখন, তখন ঘোর ঘোর হয়ে এসছে। প্রদোষের এই সময়টিতে কলকাতার ফুটপাতেও ক্ষণকালের জন্য লোক চলাচল কমে যায়। বোধ করি রাস্তার আলো জ্বলার প্রতীক্ষা করে। আমরা উদ্দিষ্ট বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ালাম। বেশি পথিক নেই, কেবল গায়ে চাদর জড়ানো একটা লোক ফুটপাতে ঘোরাফেরা করছে। আমাদের দেখে একটু দূরে সরে দাঁড়ালো। 33/34 নম্বর বাড়ি একেবারে ফুটপাতের ওপর নয়। প্রথমে একটি ছোট লোহার ফটক, ফটক থেকে গলির মতো সরু ইট বাঁধানো রাস্তা, 20-25 ফুট গিয়ে বাড়ির সদর। দোতলা বাড়ি, সামনে হতে খুব বড় মনে হয় না। সদর দরজার দুই পাশে 2টি জানলা, জানলার মাথার উপর 2টি গোলাকৃতি ব্যালকনি। বাড়ির ভিতর এখনো আলো জ্বলেনি। ফুটপাতে দাঁড়িয়ে মনে হলো একটি স্ত্রীলোক দোতলার একটি ব্যালকনিতে বসে বই পড়ছে কিংবা সেলাই করছে। ব্যালকনির ঢালাই লোহার রেলিং এর ভেতর দিয়ে তাকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে।
ব্যোমকেশ বাবু, পিছন থেকে অতর্কিত আহ্বানে দুজনেই ফিরলাম। গায়ে চাদর মোড়ানো যে লোকটি ঘোরাফেরা করছিল সে আমাদের পেছনে এসে দাঁড়িয়েছে। পুষ্টকায় যুবক, মাথায় চুল ছোট করে ছাঁটা, মুখখানা যেন চেনা চেনা মনে হলো। ব্যোমকেশ বলল, এ? যুবক বলল, আমাকে চিনতে পারলেন না স্যার? সেদিন যে গেলাম সরস্বতী পুজোর চাঁদা কাটতে, আরে আপনার পাড়াতেই তো থাকি, আমার নাম তো নন্দ ঘোষ। ব্যোমকেশ বলল, মনে পড়েছে। তা তুমি ওপাড়ার ছেলে, ভর সন্ধেবেলা এখানে ঘোরাঘুরি করছো কেন ভাই? আগে নন্দ ঘোষের একটা হাত চাদরের ভিতর থেকে বেরিয়ে আবার তৎক্ষণাৎ চাদরের মধ্যে চলে গেল। তবু দেখে ফেললাম তার হাতে একটি ভিন্দি পাল। বস্তুটি আকারে ক্ষুদ্র হলেও বলবান ব্যক্তির হাতে কিন্তু মারাত্মক অস্ত্র। ব্যোমকেশ সন্নিগ্ধ চোখে নন্দ ঘোষকে নিরীক্ষণ করে বলল, কি মতলব বলো তো ভাই তোমার? মতলব মানে আগে নন্দ একটু কাছে ঘেঁষে নিচু স্বরে বলল, আপনাকে বলছি স্যার, এই বাড়ির ভেতরে একটা ছোঁড়া থাকে, তাকে ঠ্যাঙাবো আজ। হ্যাঁ, তাই নাকি? ঠেঙাবে কেন? আপনারা এখানে কি করছেন? এবারই কাউকে চেনেন নাকি? হ্যাঁ, সত্যকামকে আমি চিনি। তুমি কি তাকেই ঠেঙাতে চাও? কি ঠিক তো? নন্দ একটু বিচলিত হয়ে পড়ল। আপনার সঙ্গে কি ওর কোনো খাতির আছে নাকি? ঘনিষ্ঠতা নেই, কিন্তু জানতে চাই ওকে তুমি ঠেঙাতে চাও কেন? ও কি তোমার কোনো অনিষ্ট করেছে? অনিষ্ট? সে তো অনেক কথা স্যার, যদি শুনতে চান তাহলে আমার সঙ্গে আসুন, কাছেই ভূতেশ্বরের আখড়া, সেখানেই সব শুনবেন। ভূতেশ্বরের আখড়া? সেটা কি? আমাদের ব্যায়াম সমিতি, সামনে গলির ভেতরেই, চলুন। চলো। ইতিমধ্যে রাস্তার আলো জ্বলেছে। আমরা নন্দকে অনুসরণ করে একটি গলির মধ্যে প্রবেশ করলাম। কিছু দূর গিয়ে একটি পাঁচিল ঘেরা উঠোনের মতো স্থানে পৌঁছালাম। উঠোনের পাশে গোটা ধুই নোনা ধরা জীর্ণ ঘরে আলো জ্বলছে। উঠোন প্রায় অন্ধকার। সেখানে কয়েকজন কোপনি পরা যুবক দন বৈঠক দিচ্ছে, মুগুর ঘোরাচ্ছে এবং আরো নানা প্রকারে দেহযন্ত্রকে মজবুত করছে। নন্দ পাশ কাটিয়ে আমাদের ঘরে নিয়ে গেল। ঘরের মেঝেই শতরঞ্জি পাতা, একটি অতিকায় ব্যক্তি বসে আছে। নন্দ বলল, ভূতেশ্বরদা, ইনি ব্যোমকেশ বক্সি, অনেক বড় ডিটেকটিভ, সত্যকামকে কিন্তু চেনে। সার্থক নামা ব্যক্তি, কারণ তার গায়ের রং ভূতের মতন এবং মুখখানা বাঘের মতো, উপরন্তু দেহ আয়তন হাতির মতো। মাথায় একগাছিও চুল নেই, বয়স 60-এর কাছাকাছি। ইনি বোধহয় যৌবনকালে গুন্ডা ছিলেন অথবা কুস্তিগির, এখন বয়সকালে ব্যায়াম সমিতি খুলে বসেছে। ভূতেশ্বর ব্যোমকেশের দিকে বাঘা চোখ ফিরিয়ে বলল, আপনি পুলিশের লোক না ওই ছোড়ার মুরব্বী? হ্যাঁ। ব্যোমকেশ সবিনয়ে জানালো সে পুলিশের লোক নয়, সত্যকামের সঙ্গে তার আলাপ মাত্র একদিনের। সত্যকামকে প্রহার করবার প্রয়োজন কেন হয়েছে তাই শুধু আমরা জানতে এসেছি, আমাদের আর কোনো দুরভিসন্ধি নেই। ভূতেশ্বর দেখলাম একটু নরম হলো, তারপর বলল, ছোড়া পগে আপাচি, পাড়ার কয়েকজন ভদ্রলোক আমাদের কাছে নালিশ করেছে ছোড়া মেয়েদের বিরক্ত করে। একটা ভদ্রলোকের পাড়া, এ পাড়া এসব চলবে না। এই সময় আরো কয়েকজন গলদঘর্ম মল্লবী ঘরে প্রবেশ করলো এবং আমাদের ঘিরে বসলো। দেখলাম সবাই কটমট চোখে আমাদেরকেই দেখছে। স্পষ্টই বোঝা গেল সত্যকামকে ঠেঙাবার সংকল্প একজনের নয়, সমস্ত ব্যায়াম সমিতির অনুমোদন এর পশ্চাতে আছে। নিজেদের নিরাপত্তা সম্বন্ধে শঙ্কিত হয়ে উঠলাম। গতিক সুবিধার নয়, সত্যকামের ফাঁড়াটা বুঝি আমাদের ওপর দিয়েই যায়। ব্যোমকেশ কিন্তু সামলিয়ে নিল, শান্ত স্বরে বলল, হ্যাঁ ঠিক তো, পাড়ার কোনো লোক যদি বজ্জাতি করে তাকে শাসন করা পাড়ার লোকেরই কাজ, এ কাজ অন্য কাউকে দিয়ে হয় না। আপনারা সত্যকামকে শায়েস্তা করতে চান, আমার কোনো আপত্তি নেই, তবে যতটুকু জানি দুঘা পিটে পড়লে তার উপকারই হবে। শুধু একটা কথা, খুনোখুনি করবেন না।
আর কাজটা সাবধানে করবেন যাতে ধরা না পড়েন। নন্দ এক মুখ হেসে বলল, এই জন্যই তো কাজটা আমি নিয়েছি, 2-4 গা দিয়েই কেটে পড়বো। আরে আমি তো এপাড়ার ছেলে নই, আমাকে চিনতেও পারবে না। ব্যোমকেশও হেসে বলল, তবু যদি কোনো গন্ডগোল বাঁধে আমাকে খবর দিও, কেমন? আজ তাহলে উঠি। নমস্কার ভূতেশ্বর বাবু। বড় রাস্তায় আমাদের পৌঁছিয়ে দিয়ে নন্দ আখড়ার দিকে ফিরে গেল। ব্যোমকেশ নিঃশ্বাস ছেড়ে বলল, বাপ রে, একেবারে বাঘের গুহায় ঢুকে পড়েছিলাম গো। আমি বললাম, কিন্তু সত্যকামকে মারধর করার উৎসাহ দেওয়া কি তোমার উচিত? তুমিও টাকা নিয়েছো। ব্যোমকেশ বলল, 2-4 ঘা খেয়ে যদি ওর প্রাণটা বেঁচে যায় সেটা কি ভালো নয়? যদিও আমি কোনোদিন অফিস কাছারি করিনি, তবু কেন জানি না রবিবার সকালে ঘুম ভাঙতে দেরি হয়। পূর্বপুরুষেরা চাকুরে ছিলেন, রক্তের মধ্যে বোধহয় দাসত্বের দাগ রয়ে গিয়েছে। পরদিনটা রবিবার ছিল। বেলা 7:30টার সময় চোখ মুছতে মুছতে বাইরের ঘরে এসে দেখি ব্যোমকেশ দুহাতে খবরের কাগজটা খুলে এক দৃষ্টে তাকিয়ে আছে। আমার আগমনে সে কিন্তু চোখ ফিরিয়ে তাকালো না, বরং সংবাদপত্রটাকেই যেন সম্বোধন করে বলল, নেশার স্বপ্ন সম তোরে বার্তারে দূত। তার ভাবভঙ্গি ভালো ঠেকলো না। জিজ্ঞেস করলাম, এই কি হয়েছে গো? সে কাগজ নামিয়ে রেখে বলল, সত্যকাম কাল রাত্রে মারা গেছে। কি করে মরলো? তা জানি না। চলো তৈরি হয়ে নাও, আধ ঘন্টার মধ্যেই বেরোতে হবে। আমি কাগজখানা তুলে নিলাম। মাঝখানের পৃষ্ঠার তলার দিকে 5 লাইনের খবর লেখা আছে, অদ্য শেষ রাত্রে ধর্মতলার প্রসিদ্ধ সুচিত্রা এম্পোরিয়ামের মালিক সত্যকাম দাসের সন্দেহজনক অবস্থায় মৃত্যু ঘটেছে। পুলিশ তদন্তের ভার নিয়েছে। সত্যকাম তবে ঠিকই বুঝেছিল, মৃত্যুর পূর্বাভাস পেয়েছিল, কিন্তু এত শীঘ্র? প্রথমেই স্মরণ হলো কাল সন্ধ্যের সময় নন্দ ঘোষ চাদরের মধ্যে খেটে লুকিয়ে বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল। বেলা 8:30টার সময় ব্যোমকেশ আর আমি আমহার্স্ট স্ট্রিটে উপস্থিত হলাম। ফটকের বাইরে ফুটপাতের ওপর একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। একটু খুঁতখুঁত করে আমাদের ভিতরে যাবার অনুমতি দিল। ইট বাঁধানো রাস্তা দিয়ে সদরে উপস্থিত হলাম। সদর দরজা খোলা রয়েছে, কিন্তু সেখানে কেউ নেই। বাড়ির ভেতর থেকেও কান্নাকাটির আওয়াজ পাওয়া যাচ্ছে না। ব্যোমকেশ দরজার সামনে পৌঁছিয়ে থমকিয়ে দাঁড়িয়ে পড়ল। নীরবে মাটির দিকে আঙুল দিয়ে নির্দেশ করল। দেখলাম দরজার ঠিক সামনে ইট বাঁধানো রাস্তা যেখানে শেষ হয়েছে সেখানে খানিকটা রক্তের দাগ। কাঁচা রক্ত নয়, বিঘৎ প্রমাণ স্থানে রক্ত শুকিয়ে চাপড়া বেঁধে গিয়েছে। আমরা একবার দৃষ্টি বিনিময় করলাম। ব্যোমকেশ ঘাড় নাড়ল। তারপর আমরা রক্তলিপ্ত স্থানটাকে পাশ কাটিয়ে ভিতরে প্রবেশ করলাম। একটা চওড়া বারান্দা, তার দুই পাশে 2টি ঘর। একটি দরজায় তালা লাগানো, অন্যটি খোলা। খোলা দরজা দিয়ে মাঝারি আয়তনের একটি অফিস ঘর দেখা যাচ্ছে। ঘরের মাঝখানে একটি বড় টেবিল। উষাপতিবাবু টেবিলের ওপর 2 কুনুই রেখে 2 করতলের চিবুকের মাঝখানটা আবদ্ধ করে বসে আছে। আমরা প্রবেশ করলে দুঃস্বপ্ন ভরা চোখ তুলে চাইল। শুষ্ক নিষ্প্রাণ স্বরে আমাদেরকে বলল, কি চাই বলুন? ব্যোমকেশ টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো। সহানুভূতিপূর্ণ স্বরে বলল, কিছু মনে করবেন না, এই সময় আপনাকে বিরক্ত করতে এলাম, তার জন্য ক্ষমা চাইছি। আমার নাম ব্যোমকেশ বক্সী। উষাপতিবাবু ঈষৎ সজাগ হয়ে পর্যায়ক্রমে আমাদের দিকে একবার চোখ ফেরালেন। তারপর বললেন, আপনাদের
আগে কোথায় দেখেছি, বোধহয় সুচিত্রায়। কি নাম বললেন? আগে ব্যোমকেশ, ব্যোমকেশ বক্সী। ইনি অজিত বন্দ্যোপাধ্যায়। কাল আমরা আপনার দোকানে গিয়েছিলাম। উষাপতিবাবু আমাদের নাম পূর্বে শুনেছেন বলে তো মনে হলো না, কিন্তু খদ্দেরের প্রতি দোকানদারের স্বাভাবিক শিষ্টতা বোধহয় তার অস্থি মজ্জাগত। তাই কোনো প্রকার অধীরতা প্রকাশ না করে বললেন, কিছু দরকার আছে কি? আমি আজ একটু, বাড়িতে একটা দুর্ঘটনা হয়ে গেছে। ব্যোমকেশ বলল, হ্যাঁ জানি, সেই জন্যই এসেছি। সত্যকামবাবু। আপনি সত্যকামকে চিনতেন? মাত্র পরশুদিন তার সঙ্গে দেখা হয়েছে। তিনি আমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন। কি প্রস্তাব? তিনি প্রস্তাব করেছিলেন যে হঠাৎ যদি তার মৃত্যু হয় তাহলে আমি যেন তার মৃত্যু সম্বন্ধে অনুসন্ধান করি। উষাপতিবাবু এবার খাড়া হয়ে বসলেন, কিছুক্ষণ নির্নিমেষ চোখে চেয়ে থাকলেন, যেন প্রবল হৃদয়বেগ দমন করলেন। তারপর সংযত স্বরে বললেন, আপনারা বসুন, কিন্তু মাফ করবেন, আপনার কাছে সত্যকাম কেন গেছিল বুঝতে পারছি না। আপনার পরিচয়, মানে আপনি কি পুলিশের লোক? পুলিশ তো কাল রাত্রেই এসেছিল। তারা? না না, আমি পুলিশের লোক নই, আমি সত্যান্বেষী, বেসরকারি ডিটেকটিভ বলতে পারেন। ও। উষাপতিবাবু অনেকক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর বললেন, সত্যকাম কাকে সন্দেহ করে? আপনাকে বলেছিল কি? কারো নাম করেনি। এখন যদি আপনি অনুমতি করেন তাহলে আমি অনুসন্ধান করতে পারি। কিন্তু পুলিশ তো অনুসন্ধানের ভার নিয়েছে, তার চেয়ে বেশি আপনি কি করতে পারবেন? দেখুন, কিছু করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করতে পারি। এত বড় শোকের মধ্যেও উষাপতিবাবু যে বিষয় বুদ্ধি হারাননি তার পরিচয় এবার পেলাম। তিনি বললেন, আপনি প্রাইভেট ডিটেকটিভ, আপনাকে কত পারিশ্রমিক দিতে হবে? ব্যোমকেশ বলল, কিছুই দিতে হবে না, আমার পারিশ্রমিক সত্যকামবাবু দিয়ে গেছেন। উষাপতিবাবু প্রখর চোখে ব্যোমকেশের পানে চাইলেন, তারপর চোখ নামিয়ে বললেন, ও, তা আপনি অনুসন্ধান করতে চান, করুন, কিন্তু কোনো লাভ নেই ব্যোমকেশ বাবু। লাভ নেই কেন? সত্যকাম তো আর ফিরে আসবে না, শুধু জল ঘোলা করে লাভ কি? ব্যোমকেশ কিছুক্ষণ স্থির চোখে উষাপতিবাবুর পানে চেয়ে রইল, তারপর ধীর স্বরে বলল, আপনার মনের ভাব আমি বুঝেছি, আপনি নিশ্চিন্ত থাকুন, জল ঘোলা আমি হতে দেব না। আমার উদ্দেশ্য শুধু সত্যকে আবিষ্কার করা। উষাপতিবাবু একটি ক্লান্ত নিঃশ্বাস ফেললেন। বেশ, আমাকে কি করতে হবে বলুন। ব্যোমকেশ বলল, কাল কখন কিভাবে সত্যকামবাবুর মৃত্যু হয়েছিল কিছুই জানি না, আপনি বলতে পারবেন কি? উষাপতিবাবুর মুখখানা যেন আরো ক্লিষ্ট হয়ে উঠল। তিনি বুকের উপর একবার হাত বুলিয়ে নিয়ে বললেন, আমি বলি, আর কে বলবে? কাল রাত্রি 1টার সময় আমি নিজের ঘরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। দুম করে একটা, মনে হলো যেন সদরের দিক থেকে। মাফ করবেন, আপনার শোবার ঘর কোথায়? উষাপতিবাবু ছাদের দিকে আঙুল নির্দেশ করে বললেন, এর ওপরের ঘর, আমি একাই শুই, পাশের ঘরে স্ত্রী শুই। আচ্ছা, আর সত্যকামবাবু কোন ঘরে শুতেন? সত্যকাম নিচে শুতো, ওই যে বারান্দার ওপারে ঘরের দোরে তালা লাগানো রয়েছে, ওটা তার শোয়ার ঘর ছিল। আমার স্ত্রীর শোয়ার ঘর ওর ওপরে। বেশ, সত্যকামবাবু নিচে শুতেন কেন? উষাপতিবাবু উত্তর দিলেন না, উদাস চোখে বাইরের জানলার দিকে তাকিয়ে রইলেন। তার ভাবভঙ্গি হতে স্পষ্টই বোঝা গেল রাত্রিবেলা নির্বিঘ্নে বহিরাগমন ও প্রত্যাবর্তনের সুবিধার জন্যই সত্যকাম নিচের ঘরে শুতো। এই সময় ভিতর দিকের ঘরের পর্দা সরিয়ে একটি মেয়ে হাতে শরবতের গ্লাস নিয়ে প্রবেশ করল এবং আমাদের দেখে থমকিয়ে গেল। অনিশ্চিত স্বরে একবার বলল, মামা। মেয়েটির বয়স 17-18, সুন্দরী নয়, কিন্তু পুরন্ত গড়ন।
চটক আছে, বর্তমানে তার মুখ চোখ শঙ্কার ছায়ায় কালো হয়ে গেছে। উষাপতিবাবু তার দিকে মুখ ফিরিয়ে বললেন, দরকার নেই। মেয়েটি চলে গেল। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, আপনার বাড়িতে কে কে থাকে? উষাপতিবাবু বললেন, আমরা ছাড়া আমার 2 ভাগ্নে ভাগ্নি থাকে। তা এইটা কি আপনার ভাগ্নি? হ্যাঁ, কতদিন এরা আপনার কাছে আছে? বছর খানেক আগে ওদের বাপ মারা যায়, মা আগেই গেছিলেন। সেই থেকে আমি ওদের প্রতিপালন করছি। বাড়িতে আমরা কজন ছাড়া আর কেউ নেই। চাকর বাকর? পুরনো চাকর সহদেব বাড়িতেই থাকে। সে ছাড়া ঝি আর বামনি আছে, তারা রাত্রে থাকে না। বুঝেছি। তারপর কাল রাত্রের ঘটনা বলুন। উষাপতিবাবু দুহাত দিয়ে একবার চোখ মুছে নিলেন, তারপর বললেন, হ্যাঁ, আওয়াজ শুনে আমি ব্যালকনির দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালাম। নিচে অন্ধকার, কিচ্ছু দেখতে পেলাম না। তারপরই সদর দরজার কাছ থেকে সহদেব চিৎকার করে উঠল। ছুটতে ছুটতে নিচে নেমে এলাম, দেখি সহদেব দরজা খুলছে আর সত্যকাম দরজার সামনে পড়ে আছে, প্রাণ নেই। পিঠের দিক থেকে গুলি ঢুকেছে। হ্যাঁ, গুলি? মানে বন্দুকের গুলি? হ্যাঁ, সত্যকাম রোজই দেরি করে বাড়ি ফিরত। সহদেব বারান্দায় শুয়ে থাকতো, দরজায় টোকা পড়লে উঠে দৌড় খুলে দিত। কাল সে টোকা শুনে দৌড় খোলবার আগেই কেউ পিছন থেকে সত্যকামকে গুলি করেছে। আমি ভেবেছিলাম, বলে ব্যোমকেশ থেমে গেল। উষাপতিবাবু একটা চাপা নিঃশ্বাস ফেলে বললেন, তারপরে আর কি, পুলিশে টেলিফোন করলাম। ব্যোমকেশ কিছুক্ষণ নত মুখে চিন্তা করলো, তারপর মুখ তুলে বলল, আচ্ছা, সত্যকাম বাবুর ঘরে তালা কে লাগিয়েছে? সত্যকাম যখনই বাড়ি বেরোতো নিজের ঘরে তালা দিয়ে যেত। কালও বোধহয় তালা দিয়েই বেরিয়েছিল। তারপর বুঝেছি। ঘরের চাবি তাহলে পুলিশের কাছে, তাই তো? খুব সম্ভব। তা পুলিশ ঘর খুলে দেখেনি? না। যাক, আপনার কাছে আমার আর কিছু বিশেষ জানবার নেই। এবার বাড়ির অন্য সকলকে 2-1টা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। কাকে ডাকবো বলুন? ওই যে সহদেব বাড়িতে আছে? আছে নিশ্চয়ই, ডাকছি। উষাপতিবাবু উঠে গিয়ে অন্দরের ঘরের দরজার কাছ থেকে সহদেবকে ডাকলেন, তারপর আবার এসে বসলেন। সহদেব প্রবেশ করল। জরাজীর্ণ বৃদ্ধ, শরীরে কেবল হাড় কখানা আছে, মাথায় ঝাঁকড়া পাকা চুল, ভুরু পর্যন্ত পাকা, এমনকি চোখের মনি পর্যন্ত ফ্যাকাশে হয়ে গিয়েছে। লোল চর্ম শিথিল পেশি, মুখে হাবলার মতন ভাব। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, তোমার নাম সহদেব? তুমি কত বছর এই বাড়িতে কাজ করছো? সহদেব উত্তর দিল না। ফ্যাল ফ্যাল করে একবার আমাদের দিকে, একবার উষাপতিবাবুর দিকে তাকিয়ে রইল। উষাপতিবাবু বললেন, ও আমার শ্বশুরের সময় থেকে এ বাড়িতে আছে, প্রায় 35 বছর। ব্যোমকেশ আবার সহদেবকে বলল, ঠিক আছে, শোনো। তুমি কাল রাত্রে, ব্যোমকেশের কথা শেষ করবার আগেই সহদেব হাত জোর করে বলে উঠল, আমি কিছু জানি না বাবু। ব্যোমকেশ বলল, আচ্ছা বেশ, তো ঠিক আছে, আমার কথাটা শুনে উত্তর দাও। কাল রাত্রে সত্যকাম বাবু যখন দৌড়ে টোকা দিল তখন তুমি জেগেছিলে? সহদেব পূর্ব ন্যায় হাত জোর করে বলল, আমি কিছু জানি না বাবু। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বিদ্ধ করে বলল, মনে করবার চেষ্টা করো, সেই সময় দুম করে একটা আওয়াজ শুনেছিলে কি? আমি কিছু জানি না বাবু। অতঃপর ব্যোমকেশ যত প্রশ্ন করলো, সহদেব তার একটি মাত্র উত্তর দিল, আমি কিছু জানি না বাবু। এই সর্বাঙ্গীন অজ্ঞতা কতখানি সত্য অনুমান করা কঠিন। মোট কথা, সহদেব কিছু জানলেও বলবে না। ব্যোমকেশ বিরক্ত হয়ে বলল, আরে চালা, ঠিক আছে, তুমি যেতে পারো। উষাপতিবাবু, এবার আপনার ভাগ্নিকে একবার ডেকে পাঠান। উষাপতিবাবু সহদেবকে বললেন, চুমকিকে ডেকে দে। সহদেব চলে গেল।
কিছুক্ষণ পর চুমকি প্রবেশ করলো। দেখলাম তার মুখে আশঙ্কার ছায়া আরো গাঢ় হয়েছে। আমাদের দিকে চোখ তুলেই আবার নিচে নামিয়ে নিল। বোমকেশ সহজ সুরে বলল, তোমার মামার কাছে শুনলাম তুমি বছর খানেক হলো এই বাড়িতে এসেছো, আগে কোথায় থাকতে? চুমকি ধরা ধরা গলায় বলল, মানিকতলায়। লেখাপড়া করো? কলেজে পড়ি। আর তোমার ভাই? দাদাও কলেজে পড়ে। কাল রাত্রে তুমি কখন জানতে পারলে? চুমকি একটু দম নিয়ে আস্তে আস্তে বলল, আমি ঘুমোচ্ছিলাম, দাদা এসে দৌড়ে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, তখন ঘুম ভাঙলো। ও, তুমি রাত্রে ঘরের দরজা বন্ধ করেছো? চুমকি যেন থতমত খেয়ে গেল, বলল, তা তোমার শোবার ঘর নিচে না ওপরে? নিচে পিছন দিকে, আমার ঘরের পাশে দাদার ঘর। তাহলে বন্দুকের আওয়াজ তুমি শুনতে পাওনি, তাই তো? না। বেশ, ঘুম ভাঙার পর তুমি কি করলে? দাদা আর আমি এই ঘরে এলুম, মামা পুলিশকে ফোন করেছিলেন। আর তোমার মামিমা? তাকে তখন দেখিনি, এখান থেকে উপরে গিয়ে দেখলুম তিনি নিজের ঘরের মেঝে অজ্ঞান হয়ে পড়ে আছেন। চুমকির চোখ জলে ভরে উঠল। বোমকেশ সদয় কণ্ঠে বলল, আচ্ছা, তুমি এখন যাও, তোমার দাদাকে একবার পাঠিয়ে দাও। চুমকি ঘরের বাইরে যেতে না যেতেই তার দাদা ঘরে প্রবেশ করল। মনে হলো সে দরজার বাইরেই যেন অপেক্ষা করছিল। ভাই বোনের চেহারার খানিকটা সাদৃশ্য আছে, কিন্তু ছেলেটির চোখের দৃষ্টি একটু অদ্ভুত ধরনের। পেঁচার চোখের মতো তার চোখেও একটা নির্নিমেষ অচঞ্চল একাগ্রতা। সে অত্যন্ত সংযতভাবে টেবিলের পাশে এসে দাঁড়ালো এবং নিষ্পলক চোখে বোমকেশের পানে চেয়ে রইল। সওয়াল জবাব আরম্ভ হলো। তোমার নাম কি? আমার নাম শীতাংশু দত্ত। বয়স কত তোমার? 20 বছর। কাল রাত্রে তুমি জেগেছিলে? হ্যাঁ। কি করছিলে? পড়ছিলাম। তা কি পড়ছিলে? পরীক্ষার পড়া? গোর্কি লোড ডেট পড়ছিলাম, রাতে পড়া আমার অভ্যাস আছে। বন্দুকের আওয়াজ শুনতে পেয়েছিলে? হ্যাঁ, পেয়েছিলাম, কিন্তু বন্দুকের আওয়াজ বলে বুঝতে পারিনি। তারপর? সহদেবের চিৎকার শুনে গিয়ে দেখলাম। তারপর ফিরে এসে তোমার বোনকে জাগালে? হ্যাঁ। বোমকেশ কিছুক্ষণ চিবুকের তলায় হাত দিয়ে বসে রইল। দেখলাম উষাপতি বাবু নির্লিপ্তভাবে বসে আছে। প্রশ্নোত্তরের সব কথা তার কানে যাচ্ছে কিনা সন্দেহ। মনের অন্ধকার অতলে তিনি ডুবে আছেন। বোমকেশ আবার জিজ্ঞেস করলো, তুমি রাত্রে শোবার সময় দরজা বন্ধ করে শোও? না, খোলা থাকে। চুমকির দৌড় বন্ধ থাকে? হ্যাঁ, ও মেয়ে তো, তাই। কাল রাত্রে সকলে শুয়ে পড়ার পর তুমি বাড়ির বাইরে গিয়েছিলে? না। সদর দরজা ছাড়া বাড়ি থেকে বেরোনোর আর কোনো রাস্তা আছে? আছে, খিড়কির দরজা আছে। কাল রাত্রে খিড়কি দরজা দিয়ে কেউ বেরিয়েছিল? না, বেরোলে আমি জানতে পারতাম। খিড়কি দরজা আমার ঘরের পাশেই, দৌড় খুললে ক্যাচ ক্যাচ শব্দ হয়। তাছাড়া রাত্রে খিড়কি দরজায় তালা লাগানো থাকে। তাই নাকি? আর চাবি? চাবি সেটা কোথায় থাকে? সহদেবের কাছে। সত্যকাম বাবু রাত্রে দেরি করে বাড়ি ফিরতে তুমি জানো? জানি। তার রোজ জানতে পারতে তিনি কখন বাড়ি ফিরছেন? রোজ নয়, মাঝে মাঝে পারতাম। আচ্ছা, তুমি এখন যেতে পারো। শীতাংশু আরো কিছুক্ষণ বোমকেশের পানে নিষ্পলকভাবে চেয়ে রইল, তারপর ধীরে ধীরে চলে গেল। বোমকেশ উষাপতি বাবুর দিকে ফিরে ঈষৎ সংকুচিত স্বরে বলল, হ্যাঁ উষাপতি বাবু, এবার আপনার স্ত্রীর সঙ্গে একবার দেখা করতে চাই। উষাপতি বাবু যেন চমকিয়ে উঠলেন, বললেন, আমার স্ত্রী? কিন্তু কিন্তু তিনি, তার অবস্থা? তার অবস্থা আমি বুঝতে পারছি,
তাকে এখানে আসতে হবে না, আমি না হয় তার ঘরে গিয়েই দু একটা কথা। ব্যোমকেশের কথা শেষ হলো না, একটি মহিলা অধীর হস্তে পর্দা সরিয়ে ঘরে প্রবেশ করলেন। তিনি যে উষাপতিবাবুর স্ত্রী তাতে কোনো সন্দেহ নেই। ব্যোমকেশকে লক্ষ্য করে তিনি তীব্র স্বরে বললেন, কেন আপনি আমার স্বামীকে এমনভাবে বিরক্ত করছেন? কি চান আপনি? কেন এখানে এসেছেন? আমরা তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। মহিলাটির বয়স বোধ করি 40-এর কাছাকাছি, কিন্তু চেহারা দেখে আরো কম বয়স বলে মনে হয়। ফর্সা রং, মুখে সৌন্দর্যের চিহ্ন একেবারে লুপ্ত হয়নি। বর্তমানে তার মুখে পুত্রশোক অপেক্ষা ক্রোধই বেশি ফুটেছে। ব্যোমকেশ কিন্তু অত্যন্ত মোলায়েম সুরে বলল, আমাকে মাফ করবেন, নেহাত কর্তব্যের দায়, তাই আপনাকে বিরক্ত করতে এসেছি। কে ডেকেছে আপনাকে? এখানে আপনার কোনো কর্তব্য নেই, যান আপনি, আমাদের বিরক্ত করবেন না। ব্যোমকেশ বলল, তাহলে আপনি কি চান না যে সত্যকাম বাবুর মৃত্যু একটা কিনারা হয়? না, চাই না, যা হবার হয়েছে, আপনি যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আমরা উষাপতি বাবুর পানে চাইলাম। তিনি বিস্ময়াহতভাবে স্ত্রীর পানে চেয়ে আছেন, যেন নিজের দু চক্ষু কর্ণকে বিশ্বাস করতে পারছেন না। মহিলাটি একবার স্বামীর প্রতি দৃষ্টি ফেরালো, তারপর দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেল। আমরা সদর দরজার বাইরে গিয়ে দাঁড়ালাম। উষাপতিবাবু আমাদের পিছন পিছন আসলেন। তার মুখের বিস্ময়াহত ভাব সম্পূর্ণ কেটে যায়নি। তিনি দরজা বন্ধ করে বিদায় নেবার উপক্রম করে বললেন, আমাদের মানসিক অবস্থা বুঝে ক্ষমা করবেন। আচ্ছা, নমস্কার। দরজা প্রায় বন্ধ হয়ে এসেছে এমন সময় ব্যোমকেশ বলল, আরে এটা কি? আসবার সময় চোখে পড়েনি। কবাডের বাইরের দিকে নিচের চৌকাঠ হতে হাতখানেক উঁচুতে একটি সোনালী চাকতি চকচক করছে। উষাপতিবাবু দরজা বন্ধ করতে গিয়ে থেমে গেলেন। চাকতিটা আয়তনে চাঁদির টাকার চেয়ে কিছু বড়। ব্যোমকেশ নিচু হয়ে সেটা দেখল, আঙ্গুল দিয়ে সেটা পরীক্ষা করলো, তারপর বলল, এ তো দেখছি রাংতার চাকতি, গঁদ দিয়ে কবাটে জোড়া দেওয়া হয়েছে। সে সোজা হয়ে উষাপতিবাবুকে জিজ্ঞেস করলেন, এটা কি? উষাপতিবাবু দ্বিধা ভরে বললেন, এ জানি, আগে লক্ষ্য করেছি বলে মনে হচ্ছে না। ব্যোমকেশ বলল, তার মানে সম্প্রতি কেউ সেঁটেছে। বাড়িতে ছোট ছেলেপিলে থাকলে না হয় বুঝতে পারতাম। যা হোক, আপনি একবার খোঁজ নেবেন। উষাপতিবাবু সহদেবকে ডাকলেন। সে যথারীতি, আমি কিছু জানি না বাবু, এই একই সুর গিয়ে চলে গেল। চমকিও কিছু বলতে পারল না। শীতাংশু বলল, আমি কাল সন্ধ্যের সময় যখন বাড়ি এসেছি তখন ওটা কিন্তু ছিল না। আমার মাথায় নানা চিন্তা আসতে লাগলো। সত্যকামকে যে খুন করেছে সে কি নিজের পরিচয় ইঙ্গিত এইভাবে রেখে গিয়েছে? হরদনের টেক্কা? লোমহর্ষক উপন্যাসে এই ধরনের জিনিস দেখা যায় বটে, কিন্তু কোনো হদিশ পাওয়া গেল না। আমরা চলে আসলাম। রাস্তায় বের হয়ে ব্যোমকেশ হাত ঘড়ি দেখে বলল, এখনো 10টা বাজেনি, চলো থানাটা একবার ঘুরে যাওয়া যাক। থানার দিকে চলতে চলতে ব্যোমকেশ একসময় জিজ্ঞেস করলো, বাড়ির লোকের এজাহার তো শুনলে, তা কি মনে হলো তোমার? এই কথাটা আমার মনের মধ্যেও ঘুরপাক খাচ্ছিল। বললাম, কাউকেই তো খুব বেশি শোকার্ত বলে মনে হলো না। ব্যোমকেশ বলল, প্রবাদ আছে, অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর। বললাম, প্রবাদ থাকতে পারে, কিন্তু উষাপতিবাবু এবং তার স্ত্রীর আচরণ খুব স্বাভাবিক নয়। সত্যকাম ভালো ছেলে ছিল না, নিজের উচ্ছৃঙ্খলতায় বাপ মাকে অতিষ্ঠ করে তুলেছিল। সবই সত্যি হতে পারে, তবু ছেলে তো, একমাত্র ছেলে। আমার বিশ্বাস এই পরিবারের মধ্যেই কোনো একটা মস্ত গলদ আছে। অবশ্যই, সত্যকাম নিজেই তো একটা মস্ত গলদ। সে যাক, দরজার রাংতার চাকতির অর্থ কিছু বুঝলে তুমি? না,
সে তো বুঝিনি। বেশ, আমার মনে হয় সম্পূর্ণ আকস্মিক হতে পারে, কিন্তু তা যদি না হয়। কথা বলতে বলতে থানায় পৌঁছিয়ে গেলাম। দারোগা ভবানীবাবু আমাদের পরিচিত লোক, বয়স্ক ব্যক্তি, ক্রস বেল্ট টেবিলের ওপর ঝুলিয়ে রেখে কাগজ পড়ছিলেন। আমাদের দিকে খুব খুশি হয়েছে বলে তো মনে হলো না, তবু যথারীতি শিষ্টতা দেখিয়ে শেষে খাটো গলায় বললেন, আপনি আবার এর মধ্যে কেন? ব্যোমকেশ বলল, পাকচক্রে জড়িয়ে পড়েছি। ভবানীবাবু আগের মতোই নিম্ন স্বরে বললেন, ছোড়া পাকা শয়তান ছিল, যে তাকে খুন করেছে সে সংসারের উপকারী করেছে, এমন লোককে মেডেল দেওয়া উচিত। ব্যোমকেশ বলল, তা বটে, আপনার যা করতে ইচ্ছা হয় করুন, আমি তার মধ্যে নাক গলাতে চাই না। আমি শুধু জানতে চাই। কথা শেষ করতে না দিয়ে ভবানীবাবু ব্যোমকেশকে দৃষ্টি শলাকায় বিদ্ধ করে বললেন, সত্যান্বেষণ কি জানতে চান বলুন? পোস্টমর্টেম রিপোর্ট বোধহয় এখনো আসেনি, তাই না? না, সন্ধ্যে নাগাদ পাওয়া যেতে পারে। বেশ, সন্ধ্যার পর আমি না হয় আপনাকে একবার ফোন করব। বন্দুকের গুলিতেই মৃত্যু হয়েছে তো? বড় বন্দুক নয়, পিস্তল কিংবা রিভলভার। গুলিটা পিঠের বাদিকে ঢুকেছে, সামনে কিন্তু বেরোয়নি, শরীরের ভিতরেই আছে। পিঠে যে ফুটো হয়েছে সেটা খুব ছোট, তাই মনে হয় পিস্তল কিংবা রিভলভারই হবে। পিঠের দিকে ফুটো হয়েছে, তার মানে যে গুলি করেছে সে সত্যকামের পেছনে ছিল। হ্যাঁ, হয়তো ফটকের ভিতরের দিকে ঝোপে ঝাড়ের মধ্যে লুকিয়ে বসেছিল, তাই সত্যকাম সদর দরজার সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে অমনি গুলি করেছে, তারপর ফটক দিয়ে বেরিয়ে গেছে। হতে পারে। আচ্ছা, ওই পাড়ায় একটা ব্যায়াম সমিতি আছে, আপনি কি জানেন? জানি, তাদের কাজ নয়। তারা দু চার ঘা প্রহার দিতে পারে, খুন করবে না। সবাই ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকের ছেলে খুন করে না, পুলিশের মুখে একথা নতুন বটে, কিন্তু ব্যোমকেশ সেদিক দিয়ে গেল না। বলল, ও হ্যাঁ, ভদ্রলোকের কথায় মনে পড়ে গেল। সত্যকামের এক পিস্তত ভাই ওই বাড়িতে থাকে, দেখেছেন নাকি? ভবানীবাবু একটু হাসলেন। দেখেছি, পুলিশে তার নাম আছে। তাই নাকি? কি করেছে সে? ছেলেটা ভালোই ছিল, তারপর গত দাঙ্গার সময় ওর বাবাকে মুসলমানরা খুন করে, সেই থেকে ওর স্বভাব একটু বদলে গেছে। আমার সন্দেহ ও কমসে কম গোটা তিনেক খুন করেছে, অবশ্য পাকা কিছু প্রমাণ নেই। ওর চোখের চাউনি থেকে আমারও সেরকম মনে হয়েছিল। আপনার কি মনে হয় এ ব্যাপারে? তার হাত আছে নাকি? কিছুই বলা যায় না মঙ্গলবাবু, সত্যকামের মতন পাঠা যেখানে আছে সেখানে সবই সম্ভব। তবে যদ্দূর জানতে পারলাম, যখন খুন হয় তখন সে বাড়ির মধ্যেই ছিল। সহদেবের চিৎকার শুনে ওর মামা আর ও একসঙ্গেই সদর দরজায় গিয়ে পৌঁছেছিল। সত্যকামকে পিছন থেকে যে গুলি করেছে তার পক্ষে এটা সম্ভব নয়। ব্যোমকেশ প্রশ্ন করল, আচ্ছা, ছাদের উপর থেকে কি গুলি করা সম্ভব? ভবানীবাবু বললেন, ছাদের উপর থেকে গুলি করলে গুলিটা শরীরের উপর দিক থেকে নিচের দিকে যেত, গুলিটা গেছে পিছনের থেকে সামনের দিকে, সুতরাং। এই সময় টেলিফোন বেজে উঠল। ভবানীবাবু টেলিফোনের মধ্যে দু চারটে কথা বলে আমাদেরকে বললেন, আচ্ছা, আমাকে বেরোতে হবে এখন, জোর তলব। বলে ভবানীবাবু কোমরে বেল্ট বাঁধতে লাগলেন। আমরাও উঠলাম। পাশের ঘরে একটি টেবিলের ওপর কয়েকটি জিনিস রাখা ছিল। সোনা সিগারেট কেস, দেখি চিনতে পারলাম। তাছাড়া হুইস্কির ফ্লাস্ক, চামড়ার মানি ব্যাগ, একটি ছোট বৈদ্যুতিক টর্চ, এই সব। ব্যোমকেশ সেগুলির ওপর একবার চোখ বুলিয়ে ফিরে আসলো। ভবানীবাবুর এতক্ষণে বেল্ট বাঁধা শেষ হয়ে গিয়েছে। দেরাজ থেকে পিস্তল নিয়ে কোমরের খাপে পুড়েছে। বললেন, দেখলেন, আর কিছু দেখার নেই তো? আচ্ছা, চলি। ভবানীবাবু চলে গেলেন। তার ভাবগতিক দেখে মনে হলো তিনি আসামিকে ধরবার কোনো চেষ্টাই করবেন না। শেষ পর্যন্ত সত্যকামের মৃত্যু রহস্য অমীমাংসিতই থেকে যাবে।
আমরাও বেরিয়ে পড়লাম। ব্যোমকেশ বলল, এত দূর যখন এসেছি, চলো একবার বাঘের আখড়া থেকে ঘুরে আসি। এখন কি কারোর দেখা পাবে সেখানে? দেখাই যাক না। আরে আর কেউ না থাকুক, বাঘ মশাই তো গুহায় থাকবে নাকি? বাঘ কিন্তু গুহায় নেই। গিয়ে দেখলাম দরজায় তালা লাগানো। একজন ভৃত্য শ্রেণীর লোক দরজায় বসে বিড়ি টানছিল। সে বলল, ভুন্টু সর্দারকে খুঁজছেন? আগে তিনি আজ সকালবেলা গাড়িতে করে কাশি গেছেন যে। ব্যোমকেশ বলল, বলো কি, একেবারে কাশি? তা তুমি কে হে? আমি তো না চাকর, ঘর ঝাঁটি, কাপড় কাশি, কলসিতে জল ভরি। আজ সকালে ঘর ঝাঁট দিতে গিয়ে দেখলু সর্দার খবরের কাগজ পড়ছে, কলসিতে জল ভরে নিয়ে এনু। সর্দার সেজে গুজে তৈরি। কইলেন, আমি কাশি যাচ্ছি, সন্ধ্যেবেলা ছেলেরা এলে কইয়া দিও। বুঝতে বাকি ছিল না, ভূতেশ্বর বাপ খবরের কাগজের সংবাদ পড়ে বিলম্ব না করে অন্তর্হিত হয়েছেন। বাসায় ফিরলাম প্রায় 11:15। দেখি বন্ধ দরজার সামনে নন্দ ঘোষ প্রতীক্ষামানভাবে পায়চারি করছে। তার মুখ শুষ্ক, চোখে শঙ্কিত অস্বাচ্ছন্দ্য। ব্যোমকেশ দরজার কাছে পৌঁছে কড়া নেড়ে স্মিত মুখে নন্দকে জিজ্ঞেস করল, কি খবর? আগে স্যার। বলে নন্দ ঠোঁট চাটতে লাগলো। পুটিরাম এসে দরজা খুলে দিল। আমরা নন্দকে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। নন্দ আরো দুবার ঠোঁট চেটে বলল, সত্যকামের কথা শুনেছেন? ব্যোমকেশ সিগারেট ধরাতে ধরাতে বলল, শুনেছি। তুমি কোথায় শুনলে? নন্দ বলল, সকালবেলায় ওই পাড়াতে একটা বন্ধুর বাড়ি গেছিলাম। খবর পেলাম কাল রাতেই সত্যকামকে কেউ গুলি করেছে। আমি কিন্তু কিছু জানি না স্যার। কালকে যে আপনারা সন্ধ্যাবেলায় চলে এলেন, তারপর থেকে কিন্তু আমি একবারও যাইনি। ব্যোমকেশ বলল, বসো, তোমাকে 2-4টে কথা জিজ্ঞেস করি। ও পাড়ায় তোমার জানাশোনার মধ্যে কারোর পিস্তল কিংবা রিভলভার আছে? না স্যার, থাকলেও আমি যাই না। আচ্ছা, তোমার আখড়ার কারোর কাছে নেই তো? জানি না, তবে একটা লোক ভূতের সর্দারকে একটা চোরাই পিস্তল বিক্রি করতে এসেছিল। চোরাই পিস্তল? হ্যাঁ স্যার, শুনেছি যুদ্ধের পর অনেক চোরাই পিস্তল কিনতে পাওয়া যায়। ভূতেশ্বর কিনেছিল? তা জানি না, আমাদের সামনে কেনেনি। আচ্ছা, ও কথা যা। সত্যকাম তো ভদ্রঘরের মেয়েদের পেছনে লাগতো। কিভাবে পেছনে লাগতো বলতে পারো? নন্দ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ, সত্যকাম কিন্তু জাদুমন্ত্র জানতো। দুটো কথা বললেই মেয়েগুলোকে কিন্তু বশ করে ফেলতো। তারপর নিজের দোকানে নিয়ে যেত, ভালো ভালো উপহার দিত, হোটেলে নিয়ে গিয়ে আবার খাওয়াতো। কুণ্ঠিত ভাবে সে চুপ করে গেল। বুঝেছি, মেয়েরাও নেহাত নির্দোষ নয়। গম্ভীর মুখে কিছুক্ষণ সিগারেট টানলো ব্যোমকেশ, তারপর বলল, স্ত্রী স্বাধীনতাও বিনামূল্যে পাওয়া যায় না। তা কোন কোন ভদ্রঘরের মেয়েদের সঙ্গে সত্যকামের ঘনিষ্ঠতা ছিল তুমি বলতে পারো? নন্দ আরো কুণ্ঠিত হয়ে গেল, বলল, সকলের কথা আমি জানি না স্যার, তবে 73 নম্বরের অকিলবাবু আমাদের সমিতিতে নালিশ করেছিলেন। তার মেয়ে শোভনা, তারপর রামেশ্বর বাবুর নাতনি, সেও কিছুদিন ফাঁদে পড়েছিল। সে অনেক কেলেঙ্কারি হবার জোগাড় হয়েছিল। যাও, তার বিয়ে থা হয়ে গেছে। আর কেউ? আর কেউ? আর ভবানী বাবুর মেয়ে সলিলা। কোন ভবানী বাবু? আরে ওপাড়ার থানার দারোগা ভবানী বাবু। তিনি মেয়েকে ঘরে বন্ধ করে রেখেছিলেন, তারপর এখন মেয়েকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ব্যোমকেশের সঙ্গে আমার একবার দৃষ্টি বিনিময় হলো। সে উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙল, তারপর নন্দকে বলল, আচ্ছা নন্দ, তুমি আজ এসো, অন্য সময় তোমার সঙ্গে আবার কথা হবে। ভালো কথা, তোমাদের ওস্তাদ পালিয়েছে, তুমি এখন কিছুদিন আর ওদিকে যেও না, কেমন? নন্দ আবার ঠোঁট ছিটে বলল,
সমস্ত দিন ব্যোমকেশ অন্যমনস্ক হয়ে রইল। বিকেলের দিকে সত্যবতী দু একবার কাশ্মীর যাত্রার প্রসঙ্গ আলোচনা করবার চেষ্টা করল, কিন্তু ব্যোমকেশ শুনতে পেল না। ইজি চেয়ারে শুয়ে কড়িকাঠের পানে চেয়ে রইল। আমি বললাম, তারা কিসের, আগেই ব্যাপারটা নিষ্পত্তি হোক। সত্যবতী বলল, নিষ্পত্তি হতে বেশি দেরি নেই, মুখ দেখে বুঝতে পারছো না? ব্যোমকেশ সত্যবতীর কথা শুনতে পেল কিনা বলা যায় না। আপন মনে রাউতার চাকতি বলে দীর্ঘশ্বাস ফেলল। সত্যবতী আমার পানে অর্থপূর্ণ ঘাড় নেড়ে মুচকি হাসল। সন্ধ্যার পর থানায় ফোন করবার কথা। আমি স্মরণ করিয়ে দিতে ব্যোমকেশ বলল, তুমিই ফোন করো অজিত। থানার ফোন নাম্বার বার করে ফোন করলাম। হ্যালো, আমি অজিত বলছি। কিছু খবর পেলেন? ভবানীবাবু স্বয়ং উপস্থিত ছিলেন। বললেন, এইমাত্র রিপোর্ট এসছে, মৃত্যুর সময় রাত্রি ওই 12টা থেকে 2টোর মধ্যে, আর গুলিটা .45 রিভলভারের বাদিক থেকে স্ক্যাপিউলারের নিচে থেকে ঢুকে হৃদযন্ত্র ভেদ করে ডান দিকের তৃতীয় পাঁজরে আটকেছে। গুলির গতি নিচের দিক থেকে একটু উপরের দিকে, পাশের দিক থেকে মাঝের দিকে। আর কিছু? আর কি, পেটের মধ্যে খানিকটা মদ পাওয়া গেছে। টেলিফোন রেখে ব্যোমকেশকে সব বললাম। সে কিছুক্ষণ অবাক হয়ে আমার পানে চেয়ে রইল। বলল, গুলির গতি কি বললে? ওই তো নিচের দিক থেকে একটু ওপর দিকে, পাশের দিক থেকে মাঝের দিকে, অর্থাৎ যে গুলি করেছে সে রাস্তার বাঁ দিকে ঝোপের মধ্যে বসেছিল, বসে বসেই গুলি করেছে। ব্যোমকেশ আরো কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, উবু হয়ে বসে গুলি করেছে কেন? তা তো জানি না, আমার সঙ্গে পরামর্শ করে তো আর গুলি করেনি। ব্যোমকেশ আবার ইজি চেয়ারে শয়ন করল, কড়িকাঠের দিকে চেয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, ব্যাপারটা ভেবে দেখো। তোমাদের ধারণা আততায়ী আগে থেকে ফটকের ভিতর দিয়ে লুকিয়েছিল। সত্যকাম ফটক দিয়ে ঢুকে 20-25 ফুট রাস্তা পার হয়ে সদর দরজার সামনে এসে কড়া নাড়ল। তখন আততায়ী তাকে গুলি করল। আমার প্রশ্ন হচ্ছে, কেন? সত্যকাম যেই ফটক দিয়ে ঢুকলো, আততায়ী তখনই তাকে গুলি করলো না কেন? তাতেই তো তার বেশি সুবিধা না, গুলি করেই চট করে ফটক দিয়ে বেরিয়ে যেতে পারত। তাছাড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ারও ভয় ছিল না। আমি বললাম, তাহলে এই প্রশ্নের কি উত্তর হবে তুমিই বলো। ব্যোমকেশ বলল, প্রশ্নের উত্তর সম্ভবত এই যে আততায়ী ওদিক থেকে গুলি করেনি, কিন্তু তার চেয়েও ভাবনার কথা, রাংতার চাকতিটা কে লাগিয়েছিল, কখন লাগিয়েছিল এবং কেন লাগিয়েছিল। জিজ্ঞাসা করলাম, ওটা কি তাহলে আকস্মিক নয়? যতই ভাবছি ততই মনে হচ্ছে ওটা আকস্মিক নয়, ওর একটা গূঢ় অর্থ আছে। সেই অর্থ জানতে পারলেই সব সমস্যার সমাধান। আমি বসে বসে ভাবতে লাগলাম, রাংতার চাকতির তাৎপর্য কি? যদি ধরা যায় আততায়ী ওটা লাগিয়েছিল, তবে তার উদ্দেশ্য কি ছিল? যদি আততায়ী না লাগিয়ে থাকে, তবে কে লাগালো? বাড়ির কেউ যদি না হয়, তবে কে? সত্যকাম কি? কিন্তু কেন? ব্যোমকেশ হঠাৎ ধর্মড় করে উঠে বসে জিজ্ঞেস করলো, এই অজিত, সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল থানার টেবিলের ওপর, দেখেছিলে তো, মনে আছে? বললাম, সিগারেটের কেস ছিল, রিস্ট ওয়াচ, মানি ব্যাগ ছিল একটা, মদের ফ্লাস্ক, আর একটা ইলেকট্রিক টর্চ ছিল। ব্যোমকেশ আবার আস্তে আস্তে শুয়ে পড়ল। বলল, ইলেকট্রিক টর্চ? কলকাতার পথে চলবার জন্য ইলেকট্রিক টর্চ দরকার হয় না। আমি বললাম, না, কিন্তু ফটক থেকে সদর দরজা পর্যন্ত যেতে হলে কিন্তু দরকার হয়। ব্যোমকেশ একটু হাসলো।
তাই যদি হয় তাহলে সত্যকাম টর্চের আলোয় আততায়ীকে দেখতে পাইনি কেন? আচমকা এই প্রশ্নের কি উত্তর দেব তা খুঁজে পেলাম না, তাই চুপ করে গেলাম। কিছুক্ষণ কেটে গেল, তারপর ব্যোমকেশ অপ্রাসঙ্গিকভাবে বলল, কাল সকালে একবার শীতাংশুর সঙ্গে নিভৃতে কথা বলা দরকার। আমি উচ্চকিতভাবে তার দিকে চেয়ে রইলাম, কিন্তু সে আর কিছুই বলল না। বোধ করি কড়ি কাঠ গুনতে লাগলো, কিন্তু লক্ষ্য করলাম তার মুখের বিরস অন্যমনস্কতা আর নেই, যেন সে ভিতরে ভিতরে উত্তেজিত হয়ে উঠেছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি ব্যোমকেশ কাকে যেন ফোন করছে। আমি চায়ের পেয়ালা নিয়ে বাইরের ঘরে গিয়ে বসলে সেও এসে বসলো। তার মুখ গম্ভীর। জিজ্ঞাসা করলাম, কাকে ফোন করলে? ব্যোমকেশ বলল, উষাপতি বাবুকে। হঠাৎ উষাপতি বাবুকে? শীতাংশুকে পাঠিয়ে দিতে বললাম। ও, তা ওদের বাড়ির খবর কি? খবর? পুলিশ কাল সন্ধ্যেবেলা লাশ ফেরত দিয়েছিল। ওরাই শেষ রাত্রে শ্মশান থেকে ফিরেছে। কিছুক্ষণ চুপ থেকে ব্যোমকেশ আবার বলল, কাল যদি পুলিশ খানা তল্লাশি করতো তাহলে রিভলভারটা বোধহয় বাড়িতেই পাওয়া যেত। এখন আর পাওয়া যাবে না গো। হ্যাঁ, তার মানে বাড়ির লোকেরই কাজ? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। আধ ঘন্টা পর শীতাংশু আসলো। ব্যোমকেশ বলল, আরে এসো এসো, বসো। কাল তোমার মামার সামনে সব কথা জিজ্ঞেস করতে পারিনি। শীতাংশু ব্যোমকেশের সামনে চেয়ারে বসলো এবং অপলক চোখে তার পানে চেয়ে রইল। ব্যোমকেশ আরম্ভ করলো, কাল থানায় খবর পেলুম তুমি নাকি দাঙ্গার সময় গোটা 3 খুন করেছ, কথাটা কি সত্যি? শীতাংশু উত্তর দিল না, কিন্তু ভয় পেয়েছে বলেও তো মনে হলো না। নির্ভীক একাগ্র চোখে চেয়ে রইল। ব্যোমকেশ আবার বলল, দেখো, আমাকে স্বচ্ছন্দে বলতে পারো, আমি পুলিশের লোক নই। শীতাংশুর গলাটা যেন ফুলে উঠল। সে চাপা গলায় বলল, ওরা আমার বাবাকে। ব্যোমকেশ হাত তুলে দিয়ে বলল, জানি। কি দিয়ে খুন করেছিলে? ছোঁড়া দিয়ে। তুমি কখনো রিভলভার ব্যবহার করেছো? না। সত্যকামের কি রিভলভার ছিল? জানি না, বোধহয় ছিল না। বাড়িতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল কিনা জানো? না, জানি না। সত্যকামের সঙ্গে তোমার সদ্ভাব ছিল? একেবারেই না, দুজনে দুজনকে এড়িয়ে চলতাম। সত্যকাম লম্পট ছিল, তুমি জানতে? জানতাম। তোমার বাবাকে তুমি ভালোবাসতে, তোমার বোন চুমকিকেও নিশ্চয়ই ভালোবাসো। শীতাংশু উত্তর দিল না, কেবল চেয়ে রইল। ব্যোমকেশ হঠাৎ প্রশ্ন করল, সত্যকামকে খুন করবার ইচ্ছা তোমার কোনোদিন হয়েছিল? শীতাংশু এবারও উত্তর দিল না, কিন্তু তার নীরবতার অর্থ স্পষ্ট বোঝা গেল। ব্যোমকেশ মৃদু হেসে বলল, ঠিক আছে, বলতে হবে না, আমি বুঝেছি। সত্যকামকে তুমি বোধহয় শাসিয়ে দিয়েছিলে, কি তাই তো? শীতাংশু সহজভাবে বলল, তাকে বলে দিয়েছিলাম বাড়িতে বেচাল দেখলেই খুন করব। ব্যোমকেশ অনেকক্ষণ তার পানে চেয়ে রইল, তীক্ষ্ণ চোখে নয়, যেন একটু অন্যমনস্ক ভাবে। তারপর বলল, আচ্ছা, সে রাত্রে সহদেবের চিৎকার শুনে তুমি সদরে গিয়ে কি দেখলে? দেখলাম সত্যকাম দরজার বাইরে মুখ থুবড়ে পড়ে আছে। কি করে দেখলে? সেখানে আলো ছিল? সত্যকামের হাতে একটা জ্বলন্ত টর্চ ছিল, তারই আলোতে দেখেছি। তারপর মামা এসে সদরের আলো জ্বেলে দিল। ব্যোমকেশ সিগারেট ধরালো। দু তিনটে লম্বা টান দিয়ে বলল, ঠিক আছে, ও কথা যাক। সত্যকামকে নিয়ে তোমার মামা আর মামির মধ্যে খুবই অশান্তি ছিল বোধহয়। অশান্তি? হ্যাঁ, মানে ঝগড়া বকাবকি, এইরকম অবস্থায় যা হয়ে থাকে।
না, ঝগড়া বকাবকি হতো না। একেবারেই না? না, মামা আর মামির মধ্যে কথাই নেই। ব্যোমকেশ ভ্রু তুলে বলল, কথা নেই? তার মানে? মামা মামির সাথে কথা বলে না, মামিও মামার সাথে কথা বলে না। সে কি, কবে থেকে? আমি যবে থেকে দেখছি। আগে যখন মানিকতলায় ছিলাম প্রায় মামার বাড়ি আসতাম, তখনও মামা মামিকে আমি কখনো কথা বলতে শুনিনি। তোমার মামিমা কেমন মানুষ? ঝগড়াটে? মোটেই না, খুব ভালো মানুষ। ব্যোমকেশ আর কোনো প্রশ্ন করল না, চোখ বুজে যেন ধ্যানস্থ হয়ে পড়ল। আমার মনে পড়ে গেল, কাল সকালবেলা উষাপতিবাবুর স্ত্রী সহসা ঘরে প্রবেশ করেছিলেন। তিনি বিস্ময়াহত চোখে আমাদের দিকে চেয়েছিলেন। তখন তার সেই চাহনির অর্থ বুঝতে পারিনি। স্বামী স্ত্রীর দীর্ঘ মনান্তর কি পুত্রের মৃত্যুতে জোড়া লেগেছে? শীতাংশু চলে যাবার পরেও ব্যোমকেশ অনেকক্ষণ চোখ বুজে বসে রইল। তারপর নিঃশ্বাস ফেলে বলল, বড় ট্র্যাজেডির ব্যাপার গো। আচ্ছা, শীতাংশুকে তোমার কেমন মনে হলো? মনে তো হলো সত্যি কথা বলছে। ছেলেটা ভারী বুদ্ধিমান বলে সে আবার ধ্যানস্থ হয়ে পড়ল। আধ ঘন্টা পর তার ধ্যান ভাঙল, কারণ বাইরের দ্বারে কড়া নড়ছে। আমি উঠে গিয়ে দরজা খুললাম। দেখি উষাপতিবাবু। ব্যোমকেশের আহ্বানে উষাপতিবাবু চেয়ারে এসে বসলেন। ক্লান্ত অবসন্ন মূর্তি, চোখ দুটি ঈষৎ রক্তাভ, শরীর যেন ভেঙে পড়বার উপক্রম হয়েছে। ব্যোমকেশ সিগারেটের কৌটো তার দিকে বাড়িয়ে দিল। দুজনেই কিছুক্ষণ অনুসন্ধিৎসু চোখে পরস্পরের দিকে চেয়ে রইল। তারপর উষাপতিবাবু বললেন, থাক, আমি এখনই উঠব। আপনার ফোন পাওয়ার পর থানায় গিয়েছিলাম, তা ওরা তো কোনো খবরই রাখে না। তাই ভাবলাম দেখি যদি আপনি কোনো খবর পেয়ে থাকেন। উষাপতিবাবুর কথায় যে প্রচ্ছন্ন প্রশ্ন ছিল, ব্যোমকেশ সরাসরি তার উত্তর দিল না। বলল, একদিনের কাজ নয়, সময় লাগবে। আপনার উপর দিয়ে তো দেখছি খুবই ধকল যাচ্ছে। আপনি আজ বাড়ি থেকে না বেরোলেই পারতেন। আপনার স্ত্রীকেও দেখাশোনা করা দরকার। উষাপতিবাবুর মুখ লক্ষ্য করলাম। স্ত্রীর প্রসঙ্গে তার মুখের কোনো ভাবান্তর হলো না। স্ত্রীর সঙ্গে তার যে দীর্ঘকালের বিপ্রয়োগ, তার চিহ্ন মাত্র দেখা গেল না। বললেন, আমার স্ত্রীর জন্যই ভাবনা। তিনি একেবারেই ভেঙে পড়েছেন। একটু থেমে আবার বললেন, ভাবছি কিছুদিনের জন্য ওকে নিয়ে বাইরে ঘুরে এলে কেমন হয়। কলকাতার বাইরে গেলে হয়তো ওর মনটা... হ্যাঁ, তা ঠিক। কোথায় যাবেন, কিছু ঠিক করেছেন? না, কলকাতা ছেড়ে যেখানে হোক গেলেই বোধহয় কাজ হবে। কাশী, বৃন্দাবন, আগ্রা, দিল্লি। কিন্তু পুলিশ আপত্তি করবে না তো? পুলিশকে বলেই যাবেন? যদি আপত্তি না করে কাল পরশুই বেরিয়ে যাব। কলকাতা যেন বিষমত মনে হচ্ছে। আচ্ছা, নমস্কার। বলে উষাপতিবাবু উঠে দাঁড়ালেন। ব্যোমকেশ জিজ্ঞেস করল, আপনার দোকান কি তাহলে বন্ধ রাখবেন? দোকান মানে চিত্রা? না, বন্ধ রাখবো কেন? দোকানের পুরনো খাজাঞ্চি ধনঞ্জয় বাবু আছেন, বিশ্বাসী লোক, তিনি চালাবেন। আমার ভাগ্নে সেতুকেও ভাবছি দোকানে ঢুকিয়ে দেব। পড়াশুনো করে আর কি হবে, দোকানটাই দেখুক। আর তো কেউ নেই আমার। কথাগুলো বলে নিঃশ্বাস ফেলে তিনি দৌড়ের দিকে এগোলেন। ব্যোমকেশ বলল, আপনি কি এখন দোকানের দিকেই যাচ্ছেন? না, দোকানে এখন আর যাব না। ধনঞ্জয় বাবুকে ফোন করে জানিয়ে দিয়েছি। বেশ, আসুন তাহলে। নমস্কার। উষাপতিবাবু চলে গেলেন। ব্যোমকেশ পরপর 3টে সিগারেট নিঃশেষে ভস্মীভূত করে উঠে দাঁড়ালো। তারপর বলল, শোনো, আমি একবার বেরোচ্ছি, তুমি বাড়িতেই থাকো। কোথায় যাচ্ছ?
আর সুচিত্রা এম্পোরিয়ামে খাজাঞ্চি ধনঞ্জয় বাবুর সঙ্গে একটু আলাপ পরিচয় করা দরকার। ব্যোমকেশ যখন ফিরল তখন 1:30টা বেজে গিয়েছে। আমি স্নান সেরে অপেক্ষা করছিলাম। সত্যবতী অস্থিরভাবে ভিতর আর বাহির করছে। ব্যোমকেশ পাঞ্জাবিটা খুলে ফেলে পাখা চালিয়ে দিয়ে তক্তপোষের ওপর লম্বা হলো। বসন্তকাল হলেও দুপুরবেলার রোদ বেশ কড়া। বললাম, খাজাঞ্চি মশাইয়ের সঙ্গে আলাপ বেশ জমে উঠেছিল দেখছি। ব্যোমকেশ বলল, লোকটি কে জানো? পরশু সুচিত্রার দোতলায় যে ক্যাশিয়ার আমাদের ক্যাশ মেমো কেটেছিল সেই। তাই নাকি? তা কি পেলে তার কাছ থেকে? পেলাম। ব্যোমকেশ ঘুরন্ত পাখার পানে চেয়ে হাসলো। একটা প্রীতি উপহার। প্রীতি উপহার? হ্যাঁ, 20-25 বছর আগে বিয়ের সময় প্রীতি উপহার ছাপার খুব চল ছিল জানো তো। এখন কমে গেছে। ঘুড়ির কাগজের মতো পিতপিতে কাগজের রুমালে লাল কালিতে ছাপা কবিতা, মাথার ওপর ডানা মেলে দেওয়া প্রজাপতির ছবি। দেখেছো নিশ্চয়ই? দেখেছি। খাজাঞ্চি মশাই এই প্রীতি উপহার তোমাকে দিয়েছেন? হ্যাঁ গো, ওই যে পাঞ্জাবির পকেটে রয়েছে, বের করে দেখোই না। কিন্তু কার বিয়ের প্রীতি উপহার? আরে পড়েই দেখো না। পাঞ্জাবির পকেট থেকে প্রীতি উপহার বার করলাম। পিতপিতে কাগজে লাল কালিতে ছাপা কবিতা, ওপরে মুক্তপক্ষ প্রজাপতি এবং তাকে ঘিরে রামধনুর আকারে লেখা আছে, কুমারী সুচিত্রার সঙ্গে উষাপতির শুভ পরিণয়। তারপর কবিতা। তবে এই কবিতা পড়ে মানে বুঝতে পারে পৃথিবীতে নেই। সর্বশেষে কাব্য রচয়িতার নাম শ্রী ধনঞ্জয় মণ্ডল ও সুচিত্রা এম্পোরিয়ামের কর্মীবৃন্দ। বললাম, এই কবিতার ঐতিহাসিক মূল্য থাকতে পারে, এছাড়া আর কিছু পেলে না? আর কিছুরই দরকার নেই, এই প্রীতি উপহারের মধ্যে সবকিছু আছে। কি আছে? আমি তো কিছুই দেখছি না। হায় রে অন্ধ, ভালো করে দেখো। কবিতাটা আবার পড়লাম। পড়তে খুবই কষ্ট হলো, তবু পড়লাম। তারপর বললাম, এই কবিতার মধ্যে যদি কোনো ইশারা ইঙ্গিত থাকে তার মানে বোঝা আমার কম্য নয়। সুচিত্রা নিশ্চয়ই উষাপতিবাবুর স্ত্রীর নাম। তার সঙ্গে উষাপতিবাবুর বিয়ে হওয়াতে ধনঞ্জয় মণ্ডল এবং সুচিত্রা এম্পোরিয়ামের কর্মীবৃন্দ খুবই আহ্লাদিত হয়েছিলেন, এইটুকুই তো আন্দাজ করতে পারছি। কবিতা নয়, কবিতা নয়, তারিখ, তারিখ। বিয়ের তারিখটা দেখো। নিচের দিকে বাঁ দিকের কোণে লেখা ছিল, কলকাতা 13ই ফেব্রুয়ারি 1927। বললাম, তারিখ দেখলাম কিন্তু কিছুই তো বুঝলাম না। ব্যোমকেশ উঠে বসলো, বলল, সত্যকাম তার জন্ম তারিখ বলেছিল, মনে আছে? এই রে, বলেছিল মনে আছে, কিন্তু তারিখটা তো মনে নেই। আমার মনে আছে। অধীর হয়ে উঠলাম। এসব সন তারিখের মানে কি? সত্যকামের খুনের সঙ্গে কি তার কোনো সম্পর্ক আছে? শুধু সম্পর্ক নয়, ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ভেবে দেখো। ভেবে দেখতে পারি না। তুমি যদি বুঝে থাকো খুন কে করেছে স্পষ্টভাবে বলো। তুমি সত্যিই বুঝতে পারছো না? না। কে খুন করেছে সত্যকামকে? উষাপতি বাবু। কি বলছো? বাপ ছেলেকে খুন করেছে? করলেও অন্যায় হতো না, কিন্তু সত্যকাম উষাপতি বাবুর ছেলে নয়। মাথা আমার গুলিয়ে গেল। কিছুক্ষণ জবুতবু হয়ে বসে রইলাম। তারপর সত্যবতী ভিতরের দরজা থেকে গলা বাড়িয়ে বলল, হ্যাঁ গা, আজ কি তোমাদের উপবাস? বিকেল 4টে নাগাদ আবার উষাপতিবাবু আসলেন। এবারও অনাহৃত এসেছেন। সকালবেলার ক্লান্ত বিষণ্ণতা আর নেই, চোখের সতর্ক তীক্ষ্ণতা। তিনি এসে ব্যোমকেশের সম্মুখে বসে
কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকে বিদ্ধ করে বললেন, আপনি ধনঞ্জয় বাবুর সাথে দেখা করতে গিয়েছিলেন? ব্যোমকেশ শান্ত স্বরে বলল, হ্যাঁ গেছিলাম। কি জানতে গিয়েছিলেন? যা জানতে গেছিলাম তা জানতে পেরেছি। কি জানতে গিয়েছিলেন? সবই জানতে পেরেছি উষাপতি বাবু, এমনকি দৌড়ে আটা রাংতার চাকতির তত্ত্ব আর অজানা নেই। উষাপতি বাবুর প্রশ্নের তীব্রতা যেন ধাক্কা খেয়ে থেমে গেল। তিনি আবার খানিকক্ষণ ব্যোমকেশের মুখের পানে চেয়ে রইলেন, তারপর সংবৃত স্বরে বললেন, যা জানতে পেরেছেন তা আদালতে প্রমাণ করতে পারবেন? ব্যোমকেশ বলল, আপনার বিয়ের তারিখ আর সত্যকামের জন্মের তারিখ ছাড়া আর কিছুই প্রমাণ করা যাবে কিনা সন্দেহ, কিন্তু আমি কিছুই প্রমাণ করতে চাই না উষাপতি বাবু। আমি শুধু জানতে চেয়েছিলাম। সত্যকাম আমাকে বলেছিল তার মৃত্যু সম্বন্ধে অনুসন্ধান করতে। আসামিকে পুলিশে ধরিয়ে দেওয়ার কোনো দায়িত্ব কিন্তু আমার নেই। উষাপতি বাবু স্থির চোখে ব্যোমকেশের পানে চেয়ে রইলেন। ধীরে ধীরে তার মুখের হাবভাব পরিবর্তন হলো। এতক্ষণে তিনি যেন যুদ্ধ করবার জন্য উদ্যত হয়েছিলেন, এখন সহসা অস্ত্র নামালেন। অবিশ্বাস মিশ্রিত সুরে তিনি বললেন, আপনি যা জানতে পেরেছেন পুলিশকে তা বলবেন না? ব্যোমকেশ বলল, না, পুলিশ আমার সাহায্য চায় না। আমি কেন গায়ে পড়ে তাদের সাহায্য করতে যাব? উষাপতি বাবু পকেট থেকে রুমাল বের করে দুই হাতে মুখ ঢাকলেন। তার শরীর 2-3 বার অবরুদ্ধ আবেগে ঝাঁকুনি দিয়ে উঠল। তারপর তিনি যখন মুখ খুললেন, দেখলাম তার মুখের চেহারা একেবারে বদলিয়ে গিয়েছে। দীর্ঘকাল রোগ ভোগের পর মরণাপন্ন রোগী যখন প্রথম আরোগ্যের আশ্বাস পায়, তার মুখের যে ভাব ফুটে ওঠে, উষাপতি বাবুর মুখেও সেই ভাব ফুটে উঠেছে। তিনি আরো কিছুক্ষণ নীরবে বসে থেকে নিজেকে সামলিয়ে নিলেন, তারপর ভাঙা ভাঙা স্বরে বললেন, ব্যোমকেশ বাবু, সত্যকামের মৃত্যু কেন দরকার হয়েছিল আপনি শুনবেন? ব্যোমকেশ বলল, নিশ্চয়ই শুনব, আপনি সব কথা বলতে পারেন। উষাপতি বাবু একবার কাতর চোখে আমার পানে চাইলেন। তার চাহনির অর্থ ব্যোমকেশের কাছে তিনি নিজের মর্ম কথা বলতে রাজি থাকলেও আর কারো সম্মুখে তিনি বলতে অনিচ্ছুক। ব্যোমকেশ তার মনোভাব বুঝতে পেরে আমাকে বলল, এই অজিত, তুমি একবার হাওড়া স্টেশনের দিকে যাও। এনকোয়ারি অফিস থেকে জেনে এসো কাশ্মীর যাওয়ার ব্যবস্থাটা কিরকম। কাশ্মীরে গন্ডগোল চলছে, আগে থাকতে খবর নিয়ে রাখাটা ভালো। মনে মনে একটু নিরাশ হলাম, তারপর জামা কাপড় বদলিয়ে বেরিয়ে পড়লাম। হাওড়া স্টেশনের কাজ সেরে যখন ফিরলাম তখন সন্ধে হয়। সদর দরজা ভেজানো ছিল। প্রবেশ করে দেখলাম উষাপতিবাবু চলে গিয়েছেন। ছায়াচ্ছন্ন ঘরের অপর প্রান্তে জানলার সামনে চেয়ার টেনে সত্যবতী ও ব্যোমকেশ ঘেঁষাঘেঁষি করে বসে আছে। জানলা দিয়ে ফুরফুরে দক্ষিণা বাতাস আসছে। আমাকে দেখে সত্যবতী একটু সরে বসলো। আমি কাছে এসে বললাম, বেশ তো কপত কপতির মতো বসে মলয় মারুত সেবন করছো, খোকা কোথায়? সত্যবতী একটু লজ্জিত হয়ে বলল, পুটিরাম খোকাকে পার্কে বেড়াতে নিয়ে গেছে। ব্যোমকেশ বলল, দেখো অজিত, কবিদের কথা মিছে নয়। তারা যে বসন্ত ঋতু সমাগমে ক্ষেপে ওঠেন তার যথেষ্ট কারণ আছে। মলয় মারুতের যুবক যুবতীরাই বেশি ঘায়েল হয় বটে, কিন্তু বয়স্ক ব্যক্তিরাও বাদ পড়েন না। আমার বিশ্বাস এটা যদি বসন্তকাল না হতো তাহলে উষাপতিবাবু সত্যকামকে খুন করতেন কিনা সন্দেহ আছে। হ্যাঁ, বলো কি? বসন্তকালের এমন মারাত্মক শক্তির কথা কবিরা তো কিছুই লেখেননি। ব্যোমকেশ বলল, স্পষ্ট না লিখলেও ইশারায় বলেছেন, শক্তি মাত্রই মারাত্মক। যে আগুন আলো দেয় সেই আগুনই উড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে। কিন্তু যাক,
কাশ্মীরের খবর কি বলো? আমি একটা চেয়ার টেনে এনে ব্যোমকেশের অন্য পাশে বসলাম। বললাম, কাশ্মীরে লড়াই বেঁধেছে, সাধারণ লোককে সেখানে যেতে দিচ্ছে না, যেতে হলে ভারত সরকারের পারমিট চাই। ব্যোমকেশ বলল, পারমিট জোগাড় করা শক্ত হবে না। ভারত সরকারের সঙ্গে এখন আমার গভীর প্রণয়, অন্তত যতদিন বল্লভ ভাই প্যাটেল বেঁচে আছেন। কিন্তু কথা হচ্ছে, সবাই মিলে কি কাশ্মীর যাওয়া ঠিক হবে? খোকা সবেমাত্র স্কুলে ঢুকেছে, গরমের ছুটিরও দেরি আছে। ওকে স্কুল কামাই করিয়ে নিয়ে যাওয়া আমার উচিত মনে হচ্ছে না। সত্যবতী বলল, খোকা যাবে কেন? খোকা বাড়িতেই থাকবে। ঠাকুরপো, তুমি খোকার দেখাশোনা করতে পারবে না? আমি কিছুক্ষণ সত্যবতীর পানে চেয়ে থেকে বললাম, ও এই মতলব, তোমরা দুটিতে হংস মিথুনের মতো কাশ্মীরে উড়ে যাবে আর আমি খোকাকে নিয়ে বাসায় পড়ে থাকবো। ভাই ব্যোমকেশ, তুমি ঠিক বলেছ, বসন্ত ঋতু বড় মারাত্মক ঋতু। কিন্তু কুছ পরোয়া নেই, যাও তোমরা টোটো করে উড়ে বেড়াওগে, আমি খোকাকে নিয়ে মনের আনন্দে থাকবো। সত্যি কথা বলতে কি, কাশ্মীর যাবার ইচ্ছে আমার একটুও ছিল না, বাংলাদেশেই আমার ভূস্বর্গ। এই বলে একটা সিগারেট ধরিয়ে ফেললাম। সত্যবতীর ঠোঁটের উপর আঁচল চাপা দিয়ে হাসি গোপন করল। ব্যোমকেশ মৃদু গুঞ্জনে কবিতা আবৃত্তি করল, যৌবন মধুর কাল, আও বিনাশিবে কাল, কালে প্রিয় প্রেমে মধু করিয়া যতন। এই শোনো, একটা সিগারেট দাও। সিগারেট ধরিয়ে দিয়ে বললাম, কবিতা পড়ে পড়ে তোমার চরিত্র খারাপ হয়ে গেছে। কিন্তু ও কথা থাক, উষাপতি বাবু যে নিজের চরিতামৃত শুনিয়ে গেলেন, তা বলতে বাধা আছে কি? ব্যোমকেশ বলল, কিছুমাত্র না, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। তোমাদের দুজনকেই শোনাতে চাই, বড় মর্মান্তিক কাহিনী গো। একটা সিগারেট ধরিয়ে ব্যোমকেশ বলতে আরম্ভ করলো, সত্যকাম আমার কাছে এসেছিল একটা আশ্চর্য প্রস্তাব নিয়ে। আমার যদি হঠাৎ মৃত্যু হয়, আপনি অনুসন্ধান করবেন। সে জানতো কে তাকে খুন করতে চায়, কিন্তু তার নাম আমাকে বলল না। তখনই আমার মনে প্রশ্ন জাগলো, নাম বলতে চায় না কেন? এখন জানতে পারছি, নাম না বলার গুরুতর কারণ ছিল, পারিবারিক কেচ্ছা বেরিয়ে পড়তো। সে যে জারজ, তার মা যে কলঙ্কিনী, এই কথা সে প্রকাশ করতে পারেনি। নিজের মুখে নিজের কলঙ্কের কথা কটা লোকই আর প্রকাশ করতে পারে? সবাই তো আর সত্যযুগের সত্যকাম নয়। তবু একটা ইঙ্গিত সে আমাকে দিয়ে গিয়েছিল, তার জন্ম তারিখ। কিন্তু এমনভাবে দিয়েছিল যে একবারও সন্দেহ হয়নি তার জন্ম তারিখের মধ্যেই তার মৃত্যু রহস্যের চাবি আছে। সে জানতো আমি যদি অনুসন্ধান আরম্ভ করি, তাহলে জন্ম তারিখটা আমার কাজে লাগবে। সত্যকাম বিবেকহীন লম্পট ছিল, কিন্তু তার বুদ্ধির অভাব ছিল না। এবার গোড়া থেকেই গল্পটা বলি। সত্যকামের জন্মের আগে থেকে সে গল্পের সূত্রপাত। উষাপতিবাবুর মুখেই এই গল্পের বেশিরভাগ শুনেছি। তবু গল্পটা যে সত্যি তাতে কোনো সন্দেহ নেই। তিনি কিন্তু নিজেকে রেয়াত করেননি, নিজের দোষ দুর্বলতা অকপটে ব্যক্ত করেছেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে রমাকান্ত চৌধুরী সুচিত্রা এম্পোরিয়ামের প্রতিষ্ঠা করেন। রমাকান্ত চৌধুরীর একমাত্র মেয়ে সুচিত্রা, মেয়ের নামেই দোকান হয়। চৌধুরী মশাই ভারী চতুর ব্যবসাদার ছিলেন। 2-4 বছরের মধ্যেই তার ব্যবসা একবারে ফুলে ফেপে উঠল। ধর্মতলায় নতুন বাড়ি তৈরি হলো, জমজমাট ব্যাপার। চৌধুরী মহাশয়ের সুচিত্রা এম্পোরিয়াম বিলিতি দোকানের সঙ্গে টেক্কা দিতে লাগলো। উষাপতি দাস
1925 সনে সামান্য সব অ্যাসিস্ট্যান্টের চাকরি নিয়ে সুচিত্রা এম্পোরিয়ামে ঢোকেন। তখন তার বয়স ওই 21-22। গরিবের ঘরের বাপমা মরা ছেলে, লেখাপড়া বেশি শেখেনি, কিন্তু চেহারা ভালো, বুদ্ধিশুদ্ধি আছে। 2-4 দিনের মধ্যেই তিনি দোকানের সব কিছু বিক্রি করবার কায়দা কানুন শিখে নিলেন। খদ্দেরকে কি করে খুশি রাখতে হয় তার কৌশল আয়ত্ত করে নিলেন। সহকর্মীদের মধ্যে তিনি খুবই জনপ্রিয় হয়ে উঠলেন। ক্রমে স্বয়ং কর্তার সুনজর তার উপর পড়ল। 2-4 টাকা করে মাইনে বাড়তে লাগলো। 2 বছর কেটে গেল। তারপর হঠাৎ একদিন উষাপতিবাবুর চরম ভাগ্যোদয় হল। রমাকান্ত চৌধুরী তাকে নিজের অফিস ঘরে ডেকে বললেন তার সঙ্গে তিনি তার মেয়ের বিয়ে দিতে চান। এ প্রস্তাব উষাপতির কল্পনার অতীত। তিনি যেন হাতে চাঁদ পেলেন। সেই যে রূপকথায় আছে না, পথের ভিখিরির সঙ্গে রাজকন্যার বিয়ে, এ যেন তাই। সুচিত্রাকে উষাপতি আগে অনেকবার দেখেছিলেন। সুচিত্রা প্রায়ই দোকানে আসতো, ভারী মিষ্টি মেয়ে। উষাপতির মন রোম্যান্সের গন্ধে একবারে ভরে উঠল। মাসখানেকের মধ্যেই বিয়ে হয়ে গেল। খুব ধুমধাম হলো। উষাপতির সহকর্মীরা প্রীতি উপহার ছেপে বন্ধুকে অভিনন্দন জানালেন। উষাপতিবাবু এতদিন তার বিবাহিত বোনের বাড়িতে থাকতেন, এখন শ্বশুর বাড়িতে তার থাকবার ব্যবস্থা হলো। শ্বশুর বাড়ি অর্থাৎ আমহা স্ট্রিটের বাড়ি। রমাকান্ত চৌধুরী বড় মানুষ, তাই আবার বিপদনিক। তিনি মেয়েকে কাজ ছাড়া করতে চান না। টোপের মধ্যে যে বড়শি আছে, উষাপতি সেটা টের পেল ফুলশয্যার রাত্রে। রূপকথার স্বপ্নের ইমারত ভেঙে পড়ল। বুঝতে পারলেন সুচিত্রা এম্পোরিয়ামের কর্তা কেন দিন দরিদ্র কর্মচারীর সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়েছেন। ফুলের বিছানায় শয়ন করা হলো না। উষাপতিবাবু সারা রাত্রি একটা চেয়ারে বসে কাটিয়ে দিলেন। সকালবেলা শ্বশুরকে গিয়ে বললেন যে তিনি বুঝতে পেরেছেন শ্বশুরের উদ্দেশ্য, কিন্তু আর নয়, তিনি বিদায় চান। রমাকান্ত চৌধুরী ঘোরেল ব্যবসাদার। তিনি বোধহয় প্রস্তুতি ছিলেন। মোলায়েম সুরে জামাইকে বোঝাতে আরম্ভ করলেন সুচিত্রা ছেলে মানুষ, মা মরা মেয়ে। তার ওপর আজকাল দেশের যা অবস্থা হয়েছে, তাতে মেয়েদের সামনে রাখাই মুশকিল। সুচিত্রা খুব ভালো মেয়ে, কেবল বর্তমান আবহাওয়ার দোষে একটু ভুল করে ফেলেছে। আজকাল ঘরে ঘরে এই ব্যাপার হচ্ছে। সেরকম ভাবে বাঁচতে গেলে ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। সুতরাং এই নিয়ে ঘাটাঘাটি করতে গেলে নিজের মুখেই চুনকালি পড়বে। উষাপতিবাবু কিন্তু কথায় ভুললেন না। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তিনি গরিব হতে পারে, কিন্তু সৎ বংশের ছেলে। কথায় চিড়ে ভিজল না। তখন রমাকান্ত চৌধুরী ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। দেরাজ থেকে একটা ইস্টাম্বরি কাগজে লেখা দলিল বার করলেন এবং বললেন আজ থেকে সুচিত্রা এম্পোরিয়ামের 8 আনা অংশীদার উষাপতিবাবু। দোকানে তার যেমন হুকুম চলে, উষাপতিরও চলবে। উষাপতিবাবুর মাথা ঘুরে গেল। রাজকন্যাটি দাগি বটে, কিন্তু হাতে হাতে অর্ধেক রাজত্ব। মোট কথা উষাপতি শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। সদ্য সদ্য অত টাকার লোভ তিনি সামলাতে পারলেন না। তিনি শ্বশুর বাড়িতে থাকতে রাজি হলেন, কিন্তু স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্কই রইল না। সেই যে ফুলশয্যার রাত্রে 2-4টে কথা হয়েছিল, তারপর থেকে কথা বন্ধ। শোবার ব্যবস্থাও আলাদা। বাইরের লোকে অবশ্য কিছু জানতো না। ধোকার টাটি বজায় রইল। রমাকান্ত যে বলেছিল সুচিত্রা ভালো মেয়ে, সে কথা নেহাত মিথ্যে নয়। প্রথম মহাযুদ্ধের পর বাঁধন ভাঙার একটা ঢেউ এসেছিল। উচ্চবিত্ত সমাজের অবাধ মেলামেশা সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়েছিল। সুচিত্রা আলোর নেশায় বিভ্রান্ত হয়ে একটু বেশি মাতামাতি করে ফেলেছিল। অভিভাবিকার অভাবে গণ্ডির বাইরে যে পা দিয়েছে তা বুঝতে পারেনি, কিন্তু হুঁশ ফিরে প্রচন্ড ধাক্কা খেয়ে বিয়ের পর তিনি বাইরে যাওয়া একেবারেই বন্ধ করে দিলেন। শান্ত সংযতভাবে বাড়িতে রইলেন।
রমাকান্তের বাড়িতে লোক কম, আত্মীয় স্বজন কেউ নেই, কেবল রমাকান্ত, সুচিত্রা আর উষাপতি। স্থায়ী চাকরদের মধ্যে সহদেব, আর বাকি জি চাকর শুকো। সহদেব চাকরটার বুদ্ধিশুদ্ধি বেশি নেই, কিন্তু অটল তার প্রভু পরিবারের প্রতি ভক্তি, তাই ঘরের কথা বাইরে চাওর হলো না। বিয়ের মাস দেড়েক পর রমাকান্ত মেয়েকে নিয়ে বিলেতে গেলেন। অজুহাত দেখালেন মেয়ের শরীর খারাপ, তাই চিকিৎসার জন্য বিলেতে নিয়ে যাচ্ছেন। উষাপতিবাবু দোকানের সর্বময় কর্তা হয়ে কাজ চালিয়ে গেলেন। প্রায় 1 বছর পর রমাকান্ত বিলেত থেকে ফিরলেন। সুচিত্রার কোলে তখন ছেলে। ছেলে দেখে বোঝার উপায় নেই যে ছেলের বয়স 2 মাস কি 5 মাস। তারপর আমহার স্ট্রিটের বাড়িতে উষাপতিবাবুর নীরস প্রাণহীন জীবনযাত্রা আরম্ভ হল। স্ত্রীর সঙ্গে সম্বন্ধ নেই, শ্বশুরের সঙ্গে শুধু কাজের সম্বন্ধ। দোকানটিকেই উষাপতি প্রাণ দিয়ে ভালোবাসলেন, তবু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? অন্তরের মধ্যে ক্ষুধিত যৌবন হাহাকার করতে লাগলো। ওদিকে সুচিত্রা সংকুচিত হয়ে নিজেকে নিজের মধ্যে সংহরণ করে নিয়েছেন। মাঝে মাঝে উষাপতি তাকে দেখতে পায়, মনে হয় সুচিত্রা যেন কঠোর তপস্বিনী, তার মনটা কোমল হয়ে আসে, কিন্তু তিনি জোর করে নিজেকে শক্ত করে রাখেন। একটি একটি ঘরে বছর কাটতে থাকে। সত্যকাম বড় হয়ে উঠতে থাকলো। লম্পট বাপের উচ্ছৃঙ্খল রক্ত তার শরীরে। যত বয়স বাড়তে লাগলো, রক্তের দাগও তত ফুটে উঠতে লাগলো। সব রকম রক্তের দাগ মুছে যায়, এই রক্তের দাগ কখনো মোছে না। সত্যকাম কারুর শাসন মানে না, নিজের যা ইচ্ছা হয় তাই করে, কিন্তু ভয়ানক ধূর্ত সে, কুটিল তার বুদ্ধি। দাদা মশাইকে সে এমন বশ করেছে যে সব জেনে শুনেও তিনি কিছুই বলতে পারেন না। সুচিত্রা শাসন করবার ব্যর্থ চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছেন। উষাপতি সত্যকামের কোনো কথায় থাকেন না, সবসময় নিজেকে আলাদা করে রাখেন। স্ত্রীর কানিন পুত্রকে কোনো পুরুষই স্নেহের চোখে দেখতে পারে না। সত্যকামের স্বভাব চরিত্র যদি ভালো হতো তাহলে উষাপতি হয়তো তাকে সহ্য করতে পারতেন, কিন্তু এখন তার মন একেবারে বিষিয়ে গেল। সুচিত্রার সঙ্গে উষাপতির একটা ব্যবহারিক সংযোগের যদি বা কোনো সম্ভাবনা থাকত, তা একেবারে লুপ্ত হয়ে গেল। উষাপতি আর সুচিত্রার মাঝখানে সত্যকাম ফণী মনসার কাঁটা বেড়ার মতো দাঁড়িয়ে রইল। সত্যকামের যখন 19 বছর বয়স, তখন রমাকান্ত মারা গেলেন। সত্যকামকে নিজের অংশ দিয়ে উইল করে গেলেন। এই সময় সত্যকাম নিজের জন্ম রহস্য জানতে পারল। বিলেতে তার জন্ম হয়েছিল, সুতরাং বার্থ সার্টিফিকেট ছিল। দাদামশাইয়ের কাগজপত্রের মধ্যে সে বার্থ সার্টিফিকেট বোধহয় পেয়েছিল। তারপর পারিবারিক পরিস্থিতি দেখে আসল ব্যাপার বুঝে নিয়েছিল। সে বাইরে ভারী কেতা দুরন্ত ছেলে, কিন্তু ভিতরে ভিতরে ভীষণ কুটিল আর হিংসুক। উষাপতি আর সুচিত্রার প্রতি তার ব্যবহার হিংস্র হয়ে উঠল। একদিন সে নিজের মাকে স্পষ্ট বলল, তার মা তাকে শাসন করবার কোনো অধিকারই রাখে না। উষাপতিকে বলল, আপনি আমার বাপ নন, আপনাকে খাতির করব কিসের জন্য? বাড়িতে উষাপতি আর সুচিত্রার জীবন দুর্বহ হয়ে উঠল। ওদিকে দোকানে গিয়ে সত্যকাম আর একরকম খেলা দেখাতে আরম্ভ করল। সে এখন দোকানের অংশীদার, উষাপতির সঙ্গে তার অধিকার সমান। সে নিজের অধিকার পুরো দস্তুর জারি করতে শুরু করল। সুচিত্রার মতো শৌখিন দোকানে পুরুষের চেয়ে মেয়ে খরিদ্দারের ভিড়ই বেশি। সত্যকাম তাদের মধ্যে থেকে কম বয়সী সুন্দর মেয়ে বেছে নিত, তাদের সঙ্গে ভাব করত, দোকানের দামি জিনিস সস্তায় তাদের বিক্রি করত, হোটেলে নিয়ে গিয়ে তাদের খাওয়াতো। দোকানের তহবিল থেকে যখন যেমন ইচ্ছা টাকা সে বার করে নিত এবং দুহাতে ওড়াত। মদ, ঘোড়দৌড়, বড় বড় ক্লাবে গিয়ে জুয়া খেলা তার নিত্য নৈমিত্তিক ব্যবসা হয়ে উঠল।
রমাকান্তের মৃত্যুর পর বছরখানেক যেতে না যেতেই দেখা গেল দোকানের অবস্থা খারাপ হয়ে আসছে। আর বেশি দিন এইভাবে চলবে না। উষাপতিবাবু বাধা দিতে গেলেন, সত্যকাম বাধা মানল না। উপরন্তু দোকানের একটা বদনাম রটে গেল। মেয়েদেরও দোকানে যাওয়া নিরাপদ নয়। খদ্দের কমে যেতে লাগলো। বিভ্রান্ত উষাপতিবাবু কি করবেন ভেবে পেলেন না। পরিস্থিতি যখন অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে, তখন একটা ব্যাপার ঘটল। একদিন সন্ধ্যার পর কি একটা কাজে উষাপতি বাড়ি এসেছে। ওপরে নিজের ঘরে ঢুকতে গিয়ে শুনতে পেলেন পাশের ঘর থেকে একটা অবরুদ্ধ কাতরানি আসছে। পাশের ঘরটা তার স্ত্রীর ঘর। পা টিপে টিপে উষাপতি দৌড়ের কাছে গেলেন। দেখলেন তার স্ত্রী একলা মেজে মাথা কুটছেন আর বলছেন এখনো কি তার প্রায়শ্চিত্ত শেষ হয়নি, আর তিনি পারছেন না। উষাপতি চুপি চুপি নিচে নেমে গেলেন। সহদেবকে জিজ্ঞাসা করে জানতে পারলেন সন্ধ্যার আগে পাড়ার একটি বর্ষীয়সী মহিলা এসেছিলেন। তিনি সুচিত্রাকে যাচ্ছে তাই অপমান করে গেছেন। মহিলাটির মেয়েকে নাকি সত্যকাম সিনেমা দেখাচ্ছে আর বিলিতি হোটেলে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। সেই দিন উষাপতি সংকল্প করলেন সত্যকামকে সরাতে হবে। তাকে খুন না করলে কোনো দিকেই নিস্তার নেই। এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। উষাপতি মনে মনে তৈরি হলেন। তার একটা সুবিধা ছিল, সত্যকাম যদি খুন হয় তাকে কেউ সন্দেহ করবে না। বাইরে সবাই জানে সত্যকাম তার ছেলে। সুতরাং বাপ ছেলেকে খুন করেছে এই কথা কেউ বিশ্বাস করবে না। সত্যকামের অনেক শত্রু, সন্দেহটা তাদের ওপর পড়বে। তবু এমনভাবে কাজটা করা দরকার যাতে কোনো মতেই তার পানে দৃষ্টি আকর্ষিত না হয়। উষাপতি একটি চমৎকার মতলব বের করল। একজন চেনা গুন্ডার কাছ থেকে একটি রিভলভার জোগাড় করলেন। ছেলেবেলায় কিছুদিন তিনি সন্ত্রাসবাদীদের দলে মিশেছিলেন। রিভলভার চালানোর অভ্যেস ছিল। তিনি কয়েকবার বেলঘড়িয়ায় একটা আম বাগানে গিয়ে অভ্যেসটা ঝালিয়ে নিলেন। তারপর সুযোগের অপেক্ষা করতে লাগলেন। সত্যকামও ঝানু ছেলে। সে উষাপতির মতলব বুঝতে পারল, কিন্তু নিজেকে বাঁচাবার কোনো উপায় খুঁজে পেল না। পুলিশের কাছে গেলে নিজের জন্ম রহস্য ফাঁস হয়ে যাবে। শেষ পর্যন্ত সে হতাশ হয়ে আমার কাছে এসেছিল। উষাপতিবাবু অবশ্য সে খবর জানতেন না। যে রাত্রে সত্যকাম খুন হয় সে রাত্রিটা ছিল শনিবার। শনিবারে সত্যকাম অন্য রাত্রির চেয়ে দেরি করে বাড়ি ফেরে, সুতরাং শনিবারই প্রশস্ত। উষাপতিবাবু একটি রাংতার চাকতি তৈরি করে রেখেছিলেন। রাত্রি 10:30টার সময় যখন সহদেব রান্নাঘরে খেতে গিয়েছে, তখন তিনি চুপি চুপি নেমে এসে সেটি দরজার কপাটে জুড়ে দিয়ে আবার নিঃশব্দে উপরে উঠে গেলেন। সদর দরজা যেমন বন্ধ ছিল তেমনিই বন্ধ রইল। বাইরে যে রাংতার চাকতি সাঁটা হয়েছে তা কেউ জানতে পারল না। সুখো, ঝি আর রাধুনি তার অনেক আগেই বাড়ি চলে গেছে। সহদেব খাওয়া দাওয়া শেষ করে খিড়কি দরজায় তালা লাগালো। তারপর সদর বারান্দায় গিয়ে বিছানা পেতে শুয়ে পড়ল। ওপরে উষাপতিবাবু নিজের ঘরে আলো নিভিয়ে অপেক্ষা করে রইলেন। সামনের দিকের ব্যালকনির দরজা খুলে রাখলেন। 2 ঘন্টা অপেক্ষা করার পর ফটকের কাছে শব্দ হলো, অর্থাৎ সত্যকাম আসছে। উষাপতিবাবু ব্যালকনিতে বেরিয়ে এসে ঘাপটি মেরে রইলেন। ফটক থেকে সদর দরজা পর্যন্ত রাস্তা অন্ধকার। সত্যকাম টর্চ জেলে দেখতে দেখতে এগিয়ে আসছে। সদর দরজায় টোকা মেরে হঠাৎ তার নজরে পড়ল দরজার নিচের দিকে টাকার মতো একটি চাকতি টর্চের আলোয় চকচক করছে। সে সামনের দিকে ঝুঁকে সেটা দেখতে গেল। অমনি উষাপতিবাবু ব্যালকনি থেকে গুলি করলেন। রিভলভারের গুলি সত্যকামের পিঠ ফুটো করে বুকের হাড়ে গিয়ে আটকালো। সত্যকাম সেখানেই মুখ থুবড়ে পড়ল। হাতের জ্বলন্ত টর্চটা জ্বলেই রইল। এই হলো সত্যকামের মৃত্যুর প্রকৃত ইতিহাস।
উষাপতিবাবু এমন কৌশল করেছিলেন যে লাশ পরীক্ষা করে মনে হবে পিছন দিক থেকে কেউ তাকে গুলি করেছে। ওপর দিক থেকে গুলি করা হয়েছে তা কিছুতেই বোঝা যাবে না। রাংতার চাকতিটা যদি না থাকতো আমিও হয়তো বুঝতে পারতাম না। ব্যোমকেশ চুপ করল। আমরাও অনেকক্ষণ নীরব রইলাম। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সত্যবতী বলল, তুমি প্রথম কখন উষাপতি বাবুকে সন্দেহ করলে? ব্যোমকেশ বলল, গোড়া থেকেই আমার মনে সন্দেহ হয়েছিল যে কাজটা বাড়ির কারুরই। দীর্ঘকাল ধরে তাদের মধ্যে বাক্যালাপ বন্ধ, শোয়ার ঘরও আলাদা। মনে খটকা লাগলো। খাজাঞ্চি মশাইয়ের সঙ্গে আলাপ জমালাম। লোকটি উষাপতি বাবুর দরদি বন্ধু। তিনি 21 বছর আগে বন্ধুর বিয়েতে প্রীতি উপহার লিখেছিলেন। প্রীতি উপহারটি খাজাঞ্চি মশাই খুব যত্ন করে রেখে দিয়েছিলেন, কারণ এটি তার প্রথম এবং একমাত্র কবিকীর্তি। আমি যখন প্রীতি উপহারটি হাতে পেলাম তখন আর কোনো সংশয় রইল না। সত্যকামের জন্ম তারিখ মনে ছিল 7 জুলাই 1927, আর বিয়ের তারিখ 13 ফেব্রুয়ারি 1927, অর্থাৎ বিয়ের 5 মাস পূর্ণ হওয়ার আগেই ছেলে হয়েছে। ধূর্ত রমাকান্ত কেন দরিদ্র কর্মচারীর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন বুঝতে কোনো কষ্টই হলো না। সত্যকাম উষাপতির ছেলে নয়, সুতরাং তাকে খুন করার পক্ষে উষাপতির কোনো বাধা নেই। কিন্তু তিনি খুন করলেন কি করে? যখন জানতে পারলাম মৃত্যুকালে সত্যকামের হাতে জ্বলন্ত টর্চ ছিল, তখন এক মুহূর্তে রাংতার চাকতির উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেল। সত্যকামের টর্চের আলো দৌড়ের ওপর পড়েছিল। রাংতার চাকতিটা চকচক করে উঠেছিল। সত্যকাম সামনে ঝুঁকে দেখেছিল ওটা কি চকচক করছে। ব্যাস। আবার কিছুক্ষণ নীরবতা। আমি ব্যোমকেশকে সিগারেট দিয়ে নিজে একটা ধরালাম। দুজনেই টানতে লাগলাম। ঘর সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। দক্ষিণা বাতাস চুপি চুপি আমাদের ঘিরে খেলা করতে লাগলো। হঠাৎ ব্যোমকেশ বলল, আজ উষাপতিবাবু যাওয়ার সময় আমার হাত ধরে বললেন, ব্যোমকেশ বাবু, আমি আর আমার স্ত্রী জীবনে বড় দুঃখ পেয়েছি। 21 বছর ধরে শ্মশানে বাস করছি। আজ আমরা অতীতকে ভুলে গিয়ে নতুন করে জীবন আরম্ভ করতে চাই, একটু সুখী হতে চাই। আপনি আর জল ঘোলা করবেন না। আমি উষাপতি বাবুকে কথা দিয়েছি, জল ঘোলা আমি করব না। কাজটা হয়তো আইনসঙ্গত হচ্ছে না, কিন্তু আইনের চেয়েও বড় জিনিস ন্যায় ধর্ম। তোমাদের কি মনে হয় আমি অন্যায় করেছি? সত্যবতী আর আমি সমন্বয়ে বলে উঠলাম, একেবারেই না। শেষ হলো আমাদের আজকের গল্প। আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দেরি কিসের? সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন গল্পের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। নমস্কার।